ওকে, চলেন শুরু করি। এই কোর্সটা সম্পর্কে অলরেডি মনে হয় আপনারা কম বেশি আইডিয়া রাখেন। 6 দিনের একটা কোর্স। প্রতিদিনই আমরা অনেক কিছু শিখব। কাজেই দেরি করে ক্লাসে আসবেন না। সময় মতো সবাই ক্লাসে চলে আসবেন এবং খুব অ্যাটেনটিভলি ক্লাসটা করার চেষ্টা করেন। আপনার উপকার আমি করবই করব। ঠিক আছে? আমরা যেহেতু অ্যাডভান্স নিয়ে কাজ করছি, বেসিক নিয়ে হয়তো অত কথা হবে না। তবে আপনাদের যদি কারো বেসিক লেভেলে প্রবলেম থাকে, আপনারা প্লিজ আমাকে প্রশ্ন করবেন যে আমি এই জিনিসটা কিন্তু পারি না, বা আপনি এটা কেন করলেন, কিভাবে করলেন, এটা আমি বুঝতে পারিনি। তখন এর আগে যদি কোনো প্রি রিকুইজিট থেকে থাকে, আমি হয়তো সেটা আলোচনা করব। তবে আমার একটা প্যাটার্ন হচ্ছে, আমি যখনই অ্যাডভান্স লেভেলের কোনো কথা বলবো, চেষ্টা করব তার বেসিকটা নিয়ে টুকটাক আলোচনা করার, যেন আপনার বুঝতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে? যেমন শুরুতে যদি আমি কথা বলি ডেটা এন্ট্রি। এক্সেল সম্পর্কে আমাদের যার যতটুকুই আইডিয়া আছে, আমরা এটা সবাই জানি যে এটা ডেটা রিলেটেড কাজ করতে সহায়ক। তো ডেটা কি করে এন্ট্রি করে? জাস্ট আপনি প্রতিটা সেলের মধ্যেই কিছু না কিছু ডেটা আপনি দিতে পারবেন। সেটা টেক্সট হতে পারে, সেটা নাম্বার হতে পারে, সেটা যে কোনো কিছুই হতে পারে। ঠিক আছে? প্রতিটা ইনফরমেশনই হচ্ছে আপনার জন্য ভ্যালুয়েবল ডেটা। ঠিক আছে? এখন ডেটা এন্ট্রি করার ব্যাপারে আপনি একটু স্মার্ট হতে পারেন। কিভাবে? যেমন আপনি যখন কোনো ইন্টিজার ভ্যালু ইনপুট দিচ্ছেন, ইন্টিজার ভ্যালু, তখন ব্যাপারটা কি? ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, তো আমরা দিচ্ছি 1 2 3 4, এভাবে কিন্তু আমরা ইনপুট দিতে পারি। তবে আমরা ওই যে বললাম একটু স্মার্ট হয়ে যাব, তখন আমরা কি করব? আমরা 1, তারপর যখন 2 প্রেস করছি, সাথে সাথে এক্সেল বেশ স্মার্টলি বুঝে যাচ্ছে যে এটা একটা সিকোয়েন্স ফলো করছে। 1 এর পর 2 আসছে, তারপর অবশ্যই 3 আসবে। হ্যাঁ, এখন এটা আমরা কিভাবে এক্সেলকে বুঝাবো? আমি জাস্ট যখন আমার কার্সরটাকে এই 1 যেখানে আছে সেই সেলটার উপর যখনই আনছি, তখন এটা কি একটা তার আকৃতি পরিবর্তন করছে না? আইকনটা চেঞ্জ হয়ে যাচ্ছে না? খেয়াল করে দেখেন নরমালি কি আসছে? হ্যালো? নরমালি এই যে দেখেন একটা যে স্বাভাবিকভাবে আমাদের যে কার্সরটা থাকে সেটাই। আর যখন আমি সেলের উপরে আনছি তখন কেমন হচ্ছে? একটা প্লাস সিম্বল হচ্ছে, তাই না? রেসপন্স জি স্যার। করবেন। আমি তো বুঝি না আমি আপনারা হ্যালো? জি হ্যালো বলেন। ভাইয়া। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। এখন আমি কি করব? আমি জাস্ট এই দুটো সেলকে যদি ড্র্যাগ করে একসাথে করে ফেলি, হ্যাঁ? তখন সে বুঝে গেল যে এই দুটো নাম্বার সিকোয়েন্সলি আছে। তখন আমি যদি কর্নারের দিকে আমার কার্সরটাকে নিয়ে আসি, তাহলে তাহলে দেখি যে অন্যরকম আরেকটা প্লাস সিম্বল আছে। আচ্ছা, এবার ড্র্যাগ ডাউন করি। দেখেন সিকোয়েন্স ফলো করে সে আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি ড্র্যাগ নিয়ে আসবেন, ততটুকু পর্যন্ত সে আপনাকে নাম্বার দিবে। বুঝতে পারলাম? এটা কি সবাই জি ক্লিয়ারলি ভাইয়া। বুঝতে পেরেছি? স্যার হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। ওকে ফাইন। এবার আমরা আরো স্মার্ট হয়ে যাব। একটা শর্টকাট শিখাই আপনাকে। আপনি 1 প্রেস করেছেন, এবার আপনি কন্ট্রোল কে চাপ দিয়ে ধরেন। তারপর আপনি কি করবেন? ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসেন। দেখবেন সেম রেজাল্ট আপনাকে দিচ্ছে। আরো ভালো হলো না ব্যাপারটা? প্লিজ রেসপন্স। জি ভাইয়া। আমি তো আপনাদের কথার অপেক্ষায়। হ্যাঁ, মানে আমি তো আপনাদেরকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি শুধু আমার স্ক্রিনটা দেখতে পাই। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ইন্টিজার ভ্যালু গুলো সিকোয়েন্স মেনটেন করে যখন আমরা ইনপুট দিব, তখন এভাবে আমরা ইনপুট দিতে পারি। একইভাবে যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ভাই আমি অড নাম্বার গুলো শুধু ইনপুট দিব, আমি ইভেন নাম্বার সেখানে আনবো না, তো আমার অড নাম্বার গুলো কি? 1, 1 এর পর কি 2 না হয়ে 3 হয়ে 3। এক্স্যাক্টলি। তখন আমি কি করব? জাস্ট দুটোকে সিলেক্ট করে যদি আমি ড্র্যাগ করি, যতটুকু পর্যন্ত ড্র্যাগ করব, আমি দেখতে পাচ্ছি যে আমার রেজাল্ট গুলোতে কোনো ইভেন নাম্বার নেই, সব অড নাম্বার গুলো দিচ্ছে। আমি তাকে এখানেও কিন্তু সিকোয়েন্স বুঝাচ্ছি যে তুমি এক গ্যাপ দিয়ে দিয়ে তারপর তুমি আমাকে
নাম্বারগুলো দাও। তাহলে আপনি যদি আমাকে প্রশ্ন করেন তাহলে ভাই এক গ্যাপ দিয়ে যদি সম্ভব হয় তাহলে কি দুই গ্যাপ দিয়ে সম্ভব হবে? অবশ্যই সম্ভব হবে। আপনি তখন এক ইনপুট করলেন, 2 3 বাদ, তারপর হচ্ছে কি করতেছেন, 4 ইনপুট দিচ্ছেন। জাস্ট সিলেক্ট করেন, ড্র্যাগ ডাউন করেন, যতটুকু পর্যন্ত করবেন ওই দুইটা নাম্বার জাম্প করে সে আপনাকে পরের ডিজিটটা দিয়ে দিবে। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে ফাইন। তাহলে ইভেন নাম্বার কি করে ইনপুট দিতে হয় সেটা তো নিশ্চয়ই বোঝা হয়ে গেছে। পারা যাবে না? ইভেন নাম্বার যদি আমি ইনপুট দিতে চাই কিভাবে করব? জাস্ট ট্রু দিব, হ্যাঁ করা যাবে। ট্রু থেকে পরে যাব। জি স্যার, পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এই যে হয়ে গেল। আর মজার ব্যাপার হচ্ছে হ্যাঁ, রিপিটেড নাম্বার, যখন আপনি ধরেন একই নাম্বার বারবার ইনপুট দিচ্ছেন, বারবার একই নাম্বার ইনপুট দিতে হবে, ঠিক আছে? তখন আপনি কি করবেন? জাস্ট ধরেন আপনি আপনার ধরেন 5 বার কিংবা 10 বার আপনার ইনপুট দিতে হবে, ঠিক আছে? তখন আপনি কি করেন? জাস্ট 1 ইনপুট দেওয়ার পর কর্নারে আসেন, জাস্ট টেনে ধরেন, যতটুকু পর্যন্ত আপনার দরকার আপনি ততটুকু টেনে নেন, সাথে সাথেই আপনার সবগুলো 1 হয়ে যাবে। বুঝতে পেরেছি? আমি জাস্ট এখানে জি কি করি নাই, কন্ট্রোল চাপ দিয়ে ধরি নাই। যদি কন্ট্রোল চাপ দিয়ে ধরতাম তাতে কি 1 আসতো? নাকি 1 এর পর 2 হয়ে যেত, 3 হয়ে যেত, 4 হয়ে যেত? কি হতো আসলে? 2 3 4 এগুলো হয়ে 3 যেত। 4 এক্স্যাক্টলি, হয়ে যেত। এই যে মাথার মধ্যে শর্টকাট কিন্তু সেট হয়ে গেল, তাই না? শর্টকাট মুখস্থ হয়ে গেল। আচ্ছা, তাহলে ডেটা এন্ট্রি করতে আমরা পারবো তো সবাই? তাই না? জি ভাইয়া পারবো। Fine. এবার আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব। অ্যাডভান্স না, এটাও আসলে খুব বেসিক লেভেলের, ইন্টারমিডিয়েট লেভেলের কথাবার্তা। যেমন আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে পারবো। হ্যাঁ, যেমন আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো এটা কিভাবে করব? যেমন ধরেন আপনার সামনে একটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেম কি দেওয়া আছে? আপনার 3 জন মানুষ, আলী, কালাম, জামাল, এরকম 3 জন মানুষ আছে। তাদের 3টা সাবজেক্টের মার্কস আমরা পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা যখন কাজ করি, আমরা যখন কোনো কিছু যোগ দিতে চাই, তখন কিভাবে করে? সেলগুলোকে হ্যাঁ যোগ করে দেয়, তাই তো? এভাবে করা যায়, কিন্তু আমরা এইভাবে করব না। আমরা এইভাবে না করে আমরা আরো স্মার্ট হয়ে যাব। এভাবে অনেকে করে, কিন্তু আমরা এইভাবে করব না। আমরা একটা সূত্র ফলো করতে পারি। সেটা কি? ইকুয়াল সাম মানে তো যোগ, তাই না? এক্সেল এর মধ্যে সাম নামে একটা ফাংশন আছে। যখন আপনি এই সাম ফাংশনটা ইকুয়াল এর মাধ্যমে লিখবেন, মনে রাখতে হবে ইকুয়েশন লেখার সময় অবশ্যই তার আগে ইকুয়াল দিতে হয়, তাই না? এটা তো আমরা সবাই জানি। জি স্যার। হ্যাঁ, তাহলে জি ইকুয়াল দিয়ে জি যখন আমি এই ফাংশনটা লিখবো, তখন ঠিক এই যে এরকম মানে এই শব্দটা লিখলাম, সাথে সাথে এরকম একটা ফাংশন আমার সামনে তারা শো করবে। জাস্ট আমি এখানে যদি ডাবল ক্লিক করি তাতেও এটা সিলেক্ট হয়ে যাবে, অথবা ট্যাব প্রেস করলেও এটা সিলেক্ট হয়ে যাবে। এখন একটা কথা আপনাদের সাথে শেয়ার, অনেকে মনে করেন যে এক্সেল এর মধ্যে অনেক অনেক সূত্র, সেগুলো মুখস্থ করতে হয়। ব্যাপারটা একদম কিন্তু তা নয়। এক্সেল খুবই ইউজার ফ্রেন্ডলি। মজার ব্যাপার হচ্ছে এই যে আপনি যখন ফাংশনটাকে সিলেক্ট করছেন, তখন দেখবেন যে এর ব্র্যাকেটের ভিতরে কি ইনপুট দিলে সে আপনাকে রেজাল্ট দিবে তাও কিন্তু সে আপনাকে দিয়ে দিচ্ছে, যেটার নাম আমরা বলতেছি সিনট্যাক্স। এই সিনট্যাক্স গুলো আপনাকে জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি আপনি খেয়াল করেন, জাস্ট কমন সেন্সটা কাজে লাগান, ইনশাআল্লাহুল আজিজ আপনি কিন্তু এটা বুঝে যাবেন। যেমন আপনাকে কি বলছে? সাম নাম্বার 1 কমা নাম্বার 2 কমা তারপর ডট 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 দিয়ে বোঝানো হচ্ছে যে আপনি যত খুশি নাম্বার এখানে দিতে পারেন। তাহলে আমি কি করলাম? এইটার ভিতরে যদি আমি এগুলোকে ড্র্যাগ করে জাস্ট সিলেক্ট করি, মাউসের লেফট ক্লিক চাপ দিয়ে ধরে আমি যদি এই প্রান্ত থেকে এই প্রান্ততে চলে আসি, তাতে খেয়াল করে দেখেন যে এই সেলগুলোকে সে সিলেক্ট করে দিয়েছে। সেলগুলো কি? এই যে এটা হচ্ছে কলাম, কলামের নাম এ বি সি ডি ই এফ জি এইচ, এগুলো কি হচ্ছে? কলামকে বুঝি। এই 1 2 3 কে কাকে বুঝি? রো কে বুঝি। তাহলে এই কালামের জন্য যে নাম্বার 3টা আছে সেটা কত থেকে কত পর্যন্ত আছে?
C10, তাই না? C10, আচ্ছা। জি স্যার। এই প্রতিটা ইন্ডিভিজুয়াল সেলের একটা নাম আছে, হ্যাঁ, তাদের একটা আইডেন্টিটি আছে। সেটাকে যখন আপনি এখানে সিলেক্ট করছেন, তখন এটা কোন কলাম বরাবর? এইচ কলাম বরাবর, তাই না? তারপর এই সাইড থেকে দেখেন কোন রো বরাবর? 13 রো বরাবর। তাহলে এটার নাম কি আসতেছে? H13। 13H। হ্যাঁ, H13। তাহলে প্রত্যেকটারই তো এরকম নাম আছে, তাই না? এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি এই বক্সটার দিকে খেয়াল করেন, এটাকে বলা হয় নেম বক্স। এই নেম বক্সের দিকে যদি খেয়াল করেন, তখন আপনি এই নামটা কিন্তু দেখতে পাচ্ছেন। যেমন এটা হচ্ছে I13, ঠিক আছে? তাহলে আপনি যদি এখন এই সূত্রটার ভিতরে লক্ষ্য করেন, তখন আপনি কি দেখতে পাচ্ছেন? C10 থেকে E10 পর্যন্ত, এই যে C10 থেকে CDE, এই E10 পর্যন্ত যে সমস্ত নাম্বার আছে সবগুলোকে সে এর মধ্যে ইনক্লুড করে নিয়েছে। দেন আপনি এন্টার প্রেস করলেন, ব্যাস আপনার যোগফলটা সে দিয়ে দিল। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। হ্যাঁ ভাইয়া বুঝা গেছে। ওকে, ফাইন। এখন মজার ব্যাপার হচ্ছে, এখানে বারবার আমাদেরকে সূত্র লিখতে হবে না। আমরা একটার জন্য সূত্রটা দিয়েছি, এবার আমি যদি জাস্ট ড্র্যাগ ডাউন করি, আমার পরেরটার জন্য রেজাল্ট দিয়ে দিবে। বুঝতে পারলাম? মানে এই সেম সূত্রটা এখানে এসে অ্যাপ্লাই হয়ে যাবে এবং সে এই এরিয়াটাকে নিয়ে কাজ করবে, আর এই এরিয়াটাকে তার সূত্রের ভিতরে ইনক্লুড করে নিয়ে আপনাকে রেজাল্টটা দিয়ে দিবে। তাহলে আমি যদি এবার এখানে এই সূত্রটা জাস্ট সিলেক্ট করলাম, গেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, রেজাল্ট চলে আসলো। এবার কি ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, আমার উত্তর চলে আসছে। বুঝতে পারলাম? যোগ কি সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছি? জি। জি স্যার। ওকে, ফাইন। যদি বুঝতে পারি তাহলে আমরা আরেকটা শর্টকাট শিখবো। শর্টকাট শিখতে হবে, তাহলে কাজ শেষ হবে না। তাড়াতাড়ি কাজ করতে হবে তো আমাদের। শর্টকাটটা হচ্ছে এরকম, আপনি এই নাম্বারগুলো দিয়ে এই জায়গায় যোগফলগুলো দেখাতে চাচ্ছেন এবং নিচেও যোগফল দেখাতে চাচ্ছেন। এট দ্য সেম টাইম এই সবগুলোর গ্র্যান্ড টোটালটাও আপনার এখানে চাই। জাস্ট কি করেন? সিলেক্ট করেন। যেই জায়গাগুলো আপনার রেজাল্ট শো করবে সেই জায়গাগুলো সিলেক্ট করে নিয়ে আসেন। তারপর অল্টার চাপ দিয়ে ধরে ইকুয়াল প্রেস করেন, ব্যাস সবগুলো যোগফল চলে আসছে। বুঝতে পেরেছেন? আবার দেখাবো। আবার দেখেন। ওকে, আসলেন, এক মিনিট। ওকে, খেয়াল করে দেখেন, জাস্ট যেই জায়গাগুলোতে আমরা কি করব, রেজাল্টটা চাই, সেই জায়গাগুলো সিলেকশনের ভিতরে থাকবে, সেটাগুলো তো অবশ্যই থাকবে। তারপর অল্টার চাপ দিয়ে ধরে কিবোর্ডে ইকুয়াল, ব্যাস চলে আসলো। এই কাজটা করতে আমার কত সেকেন্ড সময় নিয়েছে? মাত্র 2 সেকেন্ড সর্বোচ্চ। সিমিলারলি যদি আমরা থাউজেন্ডস অফ ডেটা নিয়ে কাজ করি, কত সময় লাগবে? 2 সেকেন্ডই লাগবে, এর বেশি তো লাগবে না। শর্টকাটের সুবিধা হচ্ছে কি, স্যার। আপনারা যদি কেউ বলে এটাকে ভিডিও অন করে রাখেন, এটা অফ করে দেন, আপনাদের হচ্ছে তখন কি বলে এটাকে, ইন্টারনেট স্পিডটা ভালো আসবে, ভিডিওর প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যোগটা বুঝতে পারলাম, একটা সুন্দর শর্টকাটের, তাই না? সবাই জি পারবো? স্যার। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা সাবস্ট্রাক্টে চলে যাই। সাবস্ট্রাক্টের ব্যাপারটা কি? ধরেন হচ্ছে কিছুই না, জাস্ট এটাতে কোনো শর্টকাট নাই, কোনো সূত্র নাই, কিছু নাই, জাস্ট আপনি সিম্পলি চিন্তা করুন। হ্যাঁ, এই ধরেন হচ্ছে বাংলাতে হাইয়েস্ট এসেছে হচ্ছে 88, তো আলী সাহেব কত পেয়েছে বাংলাতে? 79। তখন কি করবেন? ইকুয়াল, তা আমরা বড় থেকে ছোটকে বিয়োগ দিই, তাই তো? এই সেলটাকে সিলেক্ট করলাম, মাইনাস দিলাম, ধরেন হচ্ছে এই সেলটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তাহলে সে 9 পেয়েছে। ঠিক আছে?
ব্যাপারটা এরকম। বিয়োগ কি আমরা সবাই বুঝতে পারলাম? ব্যাপারটা খুব সহজ, কিছুই না। ধরেন ইংলিশে হাইয়েস্ট হচ্ছে এত, মাইনাস, কিবোর্ড থেকে মাইনাস দিলাম, তারপর হচ্ছে ধরেন আলী সাহেব ইংলিশে পেয়েছে 87, এন্টার দিলাম, ব্যাস, সে 5 কম পেয়েছে হাই স্কুল। এই হচ্ছে কাজ, এখানে কোনো অন্য কোনো সূত্র নাই। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। এবার আমরা মাল্টিপ্লিকেশনের দিকে যাব। মাল্টিপ্লিকেশনের জন্য সহজ ব্যাপার হচ্ছে যে, মানে এখানে যে প্রবলেমটা দেওয়া আছে এটা বলি। আইটেম সোল্ড হয়েছে 44টা, ধরেন 44টা পেন্সিল সেল হয়েছে এবং প্রতিটা পেন্সিলের দাম হচ্ছে 12 টাকা করে। তাহলে সে কত টাকার সেল করেছে? 44 এর সাথে 12 কে গুণ দিলেই তো আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি, তাই না? 44 এর সাথে 12 যদি আমরা গুণ করে দেই তাহলেই তো হচ্ছে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে এটা কিভাবে করব? ইকুয়াল দিব, এই সেলটাকে লেফট ক্লিকের মাধ্যমে সিলেক্ট করলাম, তারপর হচ্ছে গুণন চিহ্ন হচ্ছে স্টার, তারপর আবার এটাকে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ব্যাস, খেলা শেষ। এবং তারপর হচ্ছে যদি আমি ড্র্যাগ ডাউন করি, কি হবে? বাকিগুলোর জন্য রেজাল্ট চলে আসবে। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, ফাইন। আরেকভাবে করা যায়, একটা সূত্র ইউজ করা যায় এখানে, প্রোডাক্ট। এই যে প্রোডাক্ট, প্রোডাক্ট দিয়েও হচ্ছে গুণ বোঝায়। তো আপনি জাস্ট এই দুটোকে সিলেক্ট করেন, দেন রেজাল্ট সেম আসবে। ঠিক আছে? এখন আরেকটা জিনিস আপনাকে দেখাবো, সেটা হচ্ছে এই এতক্ষণ ধরে আমি ড্র্যাগ ডাউন করতাম, বারবার টেনে টেনে ধরতাম, দরকার নেই। আপনি যদি এখানে এসে ডাবল ক্লিক করেন তাতেও সেম কাজটাই হবে। কি করেছি আবার দেখাই। এই যে যখন এই সিম্বলটা এসেছে কর্নারে, তখন আমি এখানে এসে ডাবল ক্লিক করেছি। ড্র্যাগ করলে কখনো কখনো কিছু প্রবলেম হয়, যেমন ডেটা যদি অনেক বড় থাকে, ধরেন হচ্ছে তখন এই যে টেনে ধরে আছি আর নিচে যাচ্ছে তো যাচ্ছে। ঠিক আছে? এভাবে যদি দিন পার হতে থাকে তাহলে তো অনেক সময় দেখা যায় যে কাজটা সুন্দর হয় না। অনেক সময় এরকম হয় যে সূত্র ধরে টানছি, হঠাৎ করে লেফট ক্লিকটা সরে গেছে, আয় হায়, এখন কি হবে? আবার নতুন করে টানাটানি শুরু করতে হবে। দরকার নাই তো আমার। আমি জাস্ট কি করব, এখানে যখন সূত্রটা ইনপুট দিয়ে দিয়েছি, জাস্ট আমি লেফট ক্লিক করি, ব্যাস, নিচ পর্যন্ত যদি থাউজেন্ডস অফ রো নিচে যদি থাকে, হ্যাঁ, কোনো সমস্যা নাই, সে 1000টা রো নিচে নেমে গিয়ে হলেও আপনার রেজাল্ট সবগুলো বের করে দিবে। বুঝতে পারলাম? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এবার হচ্ছে আরেকটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, সেটা খুবই সহজ, সেটা হচ্ছে ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগ। তো ভাগ কিভাবে করব বলেন তো দেখি। ইকুয়াল দিব, ধরেন টোটাল দিয়ে আমি ধরেন হচ্ছে এই ডিজিটটা 79 দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে? জাস্ট স্ল্যাশ দিয়ে আমরা ভাগ বুঝি। ক্লিক করলাম, এই সেলটা সিলেক্ট করলাম। এই সেলটা সিলেক্ট মানে কি, এর ভিতরে যেই নাম্বারটা আছে সেটাকে সে কাউন্ট করবে তখন। এন্টার দিলাম, ব্যাস, আপনার ভাগফল চলে আসলো। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, ফাইন। ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে নিশ্চয়ই আর কারো কোনো প্রশ্ন নাই, তাই না? সবাই কি বুঝতে পেরেছি ম্যাথমেটিক্যাল যে প্রবলেমগুলো আছে? জি। ওকে, ফাইন। এবার আমরা আরো কিছু ইম্পর্টেন্ট ফাংশন সম্পর্কে জানবো। এগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম টাইপের, হ্যাঁ? এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট। সেটা কেমন? যেমন হচ্ছে এরকম যে আপনি ধরেন একটা লম্বা ডেটা আপনার সামনে আছে। এই লম্বা ডেটার মধ্যে আপনি চাচ্ছেন যে এর মধ্যে সবচেয়ে বড় ডিজিট কোনটা আমার জানা চাই। এখন এখানে ধরেন হচ্ছে অল্প কয়েকটা ডেটা আছে, চোখের দেখায় আপনি বলে দিতে পারছেন যে এখানে হচ্ছে সবচেয়ে বড় ডেটা হচ্ছে 89। কিন্তু যদি এখানে কয়েক হাজার ডেটা থাকতো, তখন কি এটা খুঁজে পাওয়া সম্ভব হতো? সম্ভব হতো না। তখন আমরা এই যে ম্যাক্স নামক এই ফাংশনটার সহযোগিতা নিতাম। কিভাবে নিতাম সেটাই আমরা দেখব। ইকুয়াল দিচ্ছি, তারপর লিখছি ম্যাক্স, চলে আসলো আমাদের ম্যাক্স ফাংশন। ট্যাব প্রেস করলাম, ফাংশনটা সিলেক্ট হয়ে গেল। এবার জাস্ট আমি সবগুলো সবগুলো ডেটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। আনসার কত এসেছে?
89 89 উত্তর কি মিলেছে? জি স্যার ওকে ফাইন। এবার ম্যাক্সিমাম তো জানলাম, মিনিমামও তো জানার প্রয়োজন আছে, তাই না? তো সূত্র কি? মিন। খুবই সহজ, আসেন মিন লিখি। মিন লেখার পর কি হবে? আমি জাস্ট ওই আগের মতোই সবগুলো ডেটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিব। আনসার চলে এসেছে, সেটা হচ্ছে 8। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে তো 8 আছে দুইবার, কোন 8টাকে সে মিনিমাম ভ্যালু হিসেবে নিয়েছে? প্রশ্ন হতে পারে না এটা? কারণ এই প্রত্যেকটাই তো হচ্ছে এক একটা ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টারের তো একটা আলাদা স্বতন্ত্রতা আছে, তাই না? এই 8 মানে তো এই 8 না, এটা একটা ভ্যালু, এটা আর একটা ভ্যালু। কোনটাকে নিয়েছে? প্রথমটাকে নেয় সাধারণত, ঠিক আছে? প্রথম যেটাকে পায় সেটাকেই সে নেয়। বুঝতে পারলাম? জি স্যার ওকে ফাইন। স্যার জি স্যার রিপিট যদি থাকে জি তখন স্যার যদি আমি রিপিট বের করতে চাই যে এক একই সংখ্যা কয়টা আছে টোটাল? কয়টা আছে টোটাল? আচ্ছা, এইটা সরাসরি বের করার কোনো উপায় নাই, তারপরেও হচ্ছে আমি দেখে দেখাচ্ছি কিছু, তাকে হয়তো বা কাছাকাছি কিছু আপনি একটা আইডিয়া পাবেন, ঠিক আছে? কেউ কি কিছু বলেছেন? দাঁড়ান 1 মিনিট। আচ্ছা আচ্ছা, আমাদের তাহের আপু বললেন যে অনেক বড় ডেটা থাকলে কিভাবে ড্র্যাগ ডাউন করবেন। ওই যে আমি বলেছি তখন এখানে এসে ডাবল ক্লিক করবেন, ব্যাস নিচে চলে যাবে। আমরা সামনে যখন ক্লাসগুলো করব তখন আমরা এরকম বড় ডেটা পাবো, তখন হচ্ছে আমরা আমরা ব্যাপারটা আরো ভালোভাবে ভিজুয়ালাইজ করতে পারবো। জাস্ট এত এখন মনোযোগ দিয়ে দেখতে থাকেন, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে লার্জ, ঠিক আছে? লার্জের ব্যাপারটা কি? ভাই আপনি বললেন একটু আগে ম্যাক্স, এখন বলতেছেন লার্জ। লার্জ মানে নিশ্চয়ই বড় কথাই বুঝাচ্ছেন। তো একটু আগে তো আমরা ম্যাক্স দিয়ে বড়টাই বের করলাম, কিন্তু এই ম্যাক্স এবং লার্জের মধ্যে শব্দটা একরকম লাগলেও কিছু পার্থক্য আছে। ফাংশন দুইটার পার্থক্য আছে। কিরকম? আসেন লার্জ ফাংশনটা লিখি। লার্জ ফাংশনটা লিখার পর খেয়াল করে দেখেন, একটা সিনট্যাক্স আমাদের সামনে দিয়েছে। সেটা কি? অ্যারে কমা কে। এই অ্যারে দিয়ে বুঝাচ্ছে আপনার যতগুলো ডেটা আছে সবগুলো যেন আপনি এই অ্যারের মধ্যে রেখে দেন। আর কে দিয়ে বুঝাচ্ছে তম পদ। ওই যে বলে না, আমরা ছোটবেলায় পড়েছি না, কে তম পদ, মনে আছে? মধ্যক নির্ণয় মধ্যক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম। ধরেন হচ্ছে আপনি একটা একটা তথ্য সারির পঞ্চম মানটাকে জানতে চাচ্ছেন। পঞ্চম মান, বড় নাম্বার তো ঠিকই আছে, ধরেন একই নাম্বার 10টা আছে, কিংবা হচ্ছে বড় থেকে ছোট করেছেন, তো হচ্ছে বলতে চাচ্ছেন যে পঞ্চম বৃহত্তম মান আপনি জানতে চান, দ্বিতীয় বৃহত্তম মান আপনি জানতে চান, তৃতীয় বৃহত্তম মান জানতে চান। ম্যাক্স দিয়ে ম্যাক্স এর মাধ্যমে তো আপনি প্রথম মানটা জানতে পারবেন, কিন্তু দ্বিতীয় যেই বড় নাম্বারটা আছে সেটা তো আর জানা পসিবল না। তখন আমরা এই লার্জ ফাংশনটা ইউজ করব, ঠিক আছে? তো আমি কি করব? ধরেন হচ্ছে আমি সেকেন্ড লার্জ নাম্বারটা আমি জানতে চাই। তো অ্যারের ভিতরে আমি রেখে দিব হচ্ছে সবগুলো নাম্বারকে, কমা দিব। খেয়াল করে দেখেন কমা কেন দিব? কারণ হচ্ছে সিনট্যাক্সের মধ্যে প্রথমটা থেকে দ্বিতীয় সিনট্যাক্সে জাম্প করতে হলে মাঝখানে একটা কমা দেওয়া আছে। সবাই কি দেখতে পাচ্ছি এটা? জি স্যার দেখা যাচ্ছে হ্যাঁ। তাহলে খেয়াল করে দেখেন এটা কিন্তু এখন হাইলাইটেড হয়ে আছে, গাঢ় কালারের হয়ে আছে অ্যারে লেখাটা, আর কেটা হয়ে আছে ডিম। কমা দেওয়ার সাথে সাথেই দেখেন এখন অ্যারে কথাটা কি হয়ে আছে? ডিম হয়ে গেল। কে সব মানে যে সিনট্যাক্সটা সেটা আবার বোল্ড হয়ে গেল, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে বলছিলাম কি দ্বিতীয় বৃহত্তম মানকে জানবো, তো লিখে দিলাম 2 এবং ব্র্যাকেট ক্লোজ করে যখন এন্টার দিলাম, দেখেন আমার দ্বিতীয় বৃহত্তম মান ছিল 68। কি কথার সাথে কাজের মিল পাওয়া গেল? জি স্যার ওকে, জি স্যার বুঝতে পারছি তো সবাই? জি স্যার ওকে ফাইন। এবার আমরা ওই সিমিলার ওয়েতে আমরা তো জেনেছিলাম সর্বনিম্ন মান। এবার আমরা যদি বলি যে দ্বিতীয় সর্বনিম্ন মান,
হ্যাঁ, তখন আমরা স্মল ফাংশনটা ইউজ করতে পারি। তো লিখছি হচ্ছে স্মল, এবং অ্যারের মধ্যে সবগুলো নাম্বারকে রেখে দেওয়ার পর বলছি কেতে তুমি বলো 2, হ্যাঁ, মানে দ্বিতীয়, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। 8 এসেছে, কারণ আমার তো 8 দুইটা আছে, তাই না? 8 কিন্তু দুইটা আছে। তো হয়তোবা এটাকে এখন সে দ্বিতীয় সর্বনিম্ন মান হিসেবে কাউন্ট করেছে। ঠিক আছে, যদি আমার এখান থেকে আমি 3 করে দিই এটাকে, তাহলে সে বের করে নিয়ে আসবে তৃতীয় সর্বনিম্ন মান। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, জি স্যার। ওকে। এবার আমরা যে জিনিসটা শিখবো সেটার নাম হচ্ছে ম্যাক্সা। ঠিক আছে, এই যে আমরা যখন ম্যাক্স ফাংশনটা ইউজ করছিলাম, তখন আমরা এই ফাংশনটা অ্যাপ্লাই করছিলাম শুধু নাম্বারের উপরে, তাই না? আমরা কিন্তু কোনো টেক্সট কে সিলেক্ট করি নাই, কিংবা আমাদের এখানে কোনো টেক্সট নাই। ঠিক আছে, কিন্তু কিছু কিছু টেক্সট আছে। হ্যাঁ, কিছু কিছু টেক্সট আছে যেগুলোর স্বতন্ত্র মান আছে, যেমন ট্রু, ট্রু, ফলস। আমরা কেউ কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানি? কেউ, কারো আইডিয়া আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? কেউ করেছেন? এখানে কেউ আছেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আইডিয়া রাখেন? কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? আচ্ছা, হোয়াটএভার। তো এই ট্রু হলে আমার প্রোগ্রামটা রান করবে, ফলস হলে স্যার ওই যে আমরা অপোজিটে যে কোনো একটা শর্ত জুড়ে দিই বা এরকম, তো অনেক আগে পড়ছিলাম। আচ্ছা, যাক, ঠিক আছে, ওটা হতে পারে। তবে এই প্রতিটার কিন্তু একটা মান আছে, এবং এগুলোকেও সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করা যায়। যেমন ট্রু কে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট, 1 দিয়ে রিপ্রেজেন্ট করি, আর ফলসকে 0। তখন ধরেন এখানে আপনাকে যদি একটা মান দিয়ে দেওয়া হয় ট্রু, তাহলে এটাও তো একটা মান, তাই না? এখানে আমি লিখবো হচ্ছে ফলস, এটাও একটা মান। কিন্তু এগুলো দৃশ্যত কার মতো দেখায়? টেক্সট, এগুলো তো নাম্বার না। তখন আপনি ম্যাক্স ফাংশনটা ইউজ করতে পারবেন না, তখন আপনাকে ইউজ করতে হবে ম্যাক্সা। বুঝতে পেরেছেন? তখন আপনি যদি, এখন যদি আপনি সবগুলোকে সিলেক্ট করেন, তখন আপনি উত্তর পাবেন। বুঝতে পেরেছেন? এখন 89 কেন বলছে? কারণ এটার নাম হচ্ছে, এটার মান হচ্ছে 1, এটা হচ্ছে 0। তো এটা অবশ্যই হাইয়েস্ট নাম্বার না। অবশ্যই 89 হাইয়েস্ট নাম্বার। এখন মিনিমামের মধ্যে কি আমরা 0 পাই কিনা দেখব। ঠিক আছে, আসেন মিনা লিখি। জাস্ট সিলেক্ট করি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই। দেখেছেন? 0। কারণ ফলস এর মান কত? 0। 0। এখানে তো 0 নাই। নাম্বারের মধ্যে 0 আছে? নাই। কিন্তু ফলস এর মান আছে এখানে। ব্যাস, সেটাই আপনাকে শো করা হচ্ছে। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, তাহলে স্যার অন অফ, অন মানে স্যার আমরা 1 আর অফ মানে 0, ওটাও কি হয়? এটা আছে কিনা আমি সঠিক বলতে পারছি না। বুঝছেন? আমি জানি না এটা। অন অফ, অন অফ থাকতে পারে, থাকতে পারে। একটু রিসার্চ করতে হবে। এটার আসলে প্রয়োজন পড়ে না, জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্যই আপনাদেরকে দিয়ে দেওয়া। আপনি ট্রাই করে দেখবেন, আমাদেরকে জানাবেন। নেক্সট ক্লাস এটা আপনার টাস্ক। কি বলেন? ওকে স্যার। আমিও শিখবো। আমিও, শোনেন একটা কথা বলি, শিখতে হচ্ছে প্রতিনিয়তই আমাকেও। ঠিক আছে, প্রতিদিন আপনাদের সাথে যখন ডিল করি, নতুন নতুন প্রশ্ন আপনারা করেন, এবং আমি সেটা নিয়ে আবার পড়ালেখা করি। এক্সেল একটা মহাসমুদ্র, অনেক কিছু করা সম্ভব। আপনি কল্পনাও করতে পারবেন না এক্সেল দিয়ে কি করা পসিবল। আমি আপনাদেরকে এক্সেল দিয়ে একটা ছোট্ট সফটওয়্যার বানিয়ে দেখাবো। শেষের দিকে গিয়ে আপনি একটা ছোট্ট সফটওয়্যারের, কয়েক ধরনের সফটওয়্যার আপনাকে বানানো দেখাবো আমি। ঠিক আছে, মানে সফটওয়্যারের ছোট ছোট অ্যাপ্লিকেশন থাকে না, তো এরকম কিছু ছোট ছোট অ্যাপ্লিকেশন আপনি এক্সেল দিয়ে রান করাতে পারবেন। এক্সেল এত শক্তিশালী জিনিস। হ্যাঁ, তারপর আপনি বিগ ডেটা অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে, এক্সেল বিশাল ব্যাপার। ঠিক আছে, তো আমিও সব এখনো শিখতে পারি নাই, প্রতিনিয়ত শিখছি। তবে অন অফ এটা আমার জন্য প্রথম প্রশ্ন, মানে এরকম প্রশ্ন আমাকে কেউ কখনো করেনি। ঠিক আছে, আমিও দেখবো, আপনিও দেখবেন। ঠিক আছে।
ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা হবে। ওকে স্যার। ওকে ফাইন। এবার রেঞ্জ। রেঞ্জ মানে কি? আমরা যারা স্ট্যাটিস্টিক্স পড়েছি তারা হয়তোবা এইটার সম্পর্কে জানতে পারি রেঞ্জ। হ্যাঁ, এখন আমরা কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো, যেমন রেঞ্জ, মিডিয়ান, তারপর হচ্ছে মিন, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টার্ম। আচ্ছা, এটা পরে আসছি, এটা নিয়ে পরে কথা বলবো। পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, না পরেই কথা বলি। এখন আরেকটা জিনিস দেখবো, সেটার নাম হচ্ছে কাউন্ট। হ্যাঁ, কাউন্ট। কাউন্ট দিয়ে বোঝানো আমি মানে বুঝতেই পারছি যে এখানে অবশ্যই আমাকে কি বলছে, যে কাউন্ট করতে হবে, গণনা করতে হবে। তার মানে একটা তথ্য সারিতে কতগুলো নাম্বার আছে, হ্যাঁ, সেগুলো আমরা জানার চেষ্টা করব। ঠিক আছে, তো আসেন আমরা লিখি কাউন্ট। লিখলাম। এখন আমি কি করলাম, সবগুলো নাম্বারকে সিলেক্ট করে দিয়ে যখন এন্টার দিলাম, কি হয়ে গেল, চলে আসলো 16, মানে এখানে 16টা নাম্বার আছে। বুঝতে পারলাম? জি স্যার। আর যদি এরকম থাকে, কিছু টেক্সটও থাকে, তখন আমি কোনটা ইউজ করব, এই যে কাউন্ট এ। ঠিক আছে, তো আমি লিখি কাউন্ট এ। ওই একই রকম কথা, ম্যাক্স থেকে ম্যাক্সা, মিন থেকে মিন আ। ঠিক আছে, এরকম। তো কাউন্ট থেকে এই যে কাউন্টে সিলেক্ট করছি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার যখন দিচ্ছি, ব্যাস 18টা নাম্বার আমার এখানে আছে, কারণ ওই যে দুইটা নতুন নতুন সংযোজিত হয়েছে, তো এখানে তখন 18 দেখাচ্ছে। বুঝতে পারলাম? এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে ফাইন। এবার আমরা আসতেছি রেঞ্জে। রেঞ্জের ব্যাপারটা আসলে কি, আসেন ইকুয়াল দিই। ইকুয়াল দেওয়ার পর রেঞ্জের ইস্যুটা হচ্ছে, রেঞ্জ আসলে এইভাবে কাউন্ট করার কিছু নেই, এখানে এটার কোনো সূত্র নাই। সূত্রটা হচ্ছে, রেঞ্জ যখন আপনি বের করতে চাবেন, তখন অবশ্যই আপনার রেঞ্জের আসলে ইস্যুটা কি, হাইয়েস্ট নাম্বার মাইনাস লোয়েস্ট নাম্বার। তো এই হাইয়েস্ট নাম্বার এবং লোয়েস্ট নাম্বার জানতে হলে অবশ্যই আপনাকে ম্যাক্স এবং মিন দিয়ে কাজটা করতে হবে, তাই না? জি স্যার। তো পরেই হচ্ছে আমরা এটা করব, এটা মাইনাস। তার মানে আপনি জাস্ট এটা বোঝার জন্য আপনাকে বলছি যে যতগুলো নাম্বার আছে তা 81 এর মধ্যে সীমাবদ্ধ। বুঝতে পারছেন? 81, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট আছে, থিওরিটা আপনারা একটু জেনে নিবেন। ডিসপারশনে মনে হয় আছে, তাই না? কে স্ট্যাটিস্টিক্স পড়েছেন এখানে, কে আছেন ভার্সিটি লাইফে স্ট্যাটিস্টিক্স টুকটাক পড়েছেন? নাই? আচ্ছা, স্যার সবারই পড়া হয়েছে কম বেশি। হ্যাঁ, তো এটার থিওরিটা নিশ্চয়ই আপনারা জানেন, ডিসপারশনে আছে, হয়তো ডিসপারশনই আছে। তো এটার থিওরিটা আপনারা জেনে জি নিতে। স্যার জানি। হুম, সেটাই। এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে মিন। মিন মানে হচ্ছে কি, অ্যাভারেজ, গড়। আমরা যখন বলি যে গড় বের করতে হবে, আসলে এটাকে বলা হয় মিন বের করতে হবে। তো মিন মিন বের করার সূত্র হচ্ছে অ্যাভারেজ দিয়ে লিখে, অ্যাভারেজ। এই যে অ্যাভারেজের সূত্র চলে আসছে। ঠিক আছে, আর আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করব, এই যে নাম্বারগুলোকে এটার ভিতরে ইনপুট করে দিয়ে যখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, ব্যাস আমার এই নাম্বারগুলোর যে গড় সেটা আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, মিডিয়ানও একই রকম ফাংশন, সেটাও গড় বের করে। কয়েক রকমের গড় আছে, মিন, মিডিয়ান, মোড, হ্যাঁ, এগুলো প্রচলিত। আরো 2 ধরনের আছে, ওটা নিয়ে না হয় নাই কথা বললাম। হ্যাঁ, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, ওগুলা বাদ। আপনি জাস্ট 3টা প্রচলিত মিন আছে, মিন, মিডিয়ান, মুড। একটু আপনাকে বলি, দুইটার কনসেপ্টটা হয়তো আপনাদের কারো হয়তো মনে আছে, কারো হয়তো মনে নাই। আমি জাস্ট আপনাদের একটু মনে করায় দেওয়ার চেষ্টা করি। মিন ফাংশনটা সব সময় প্রচলিত, অ্যাভারেজের যে সূত্রটা সেটা সব সময় আপনি পাবেন, সব জায়গায় দেখবেন গড়পড়তা ব্যবহার হচ্ছে তো হচ্ছে, হচ্ছে তো হচ্ছে। কিন্তু
এই অ্যাভারেজের এই সূত্রটার কিছু ড্রব্যাকস আছে। সেটা কেমন? এটা কখন বের করা যায় না, এই সূত্রটা কখন ইউজ করা যায় না, কেউ কি বলতে পারবেন? অ্যাভারেজ এই সূত্রটা কখন ইউজ করা যায় না? আচ্ছা যাই হোক, আমি বলি। যখন আপনার তথ্য সারির মধ্যে এক বা একাধিক এক্সট্রিম ভ্যালু থাকবে, যেমন আপনার সবগুলো মান হচ্ছে 2, 3, 5, 6, 10 এরকম, হঠাৎ করে একটা মান আছে 1000, তো এটার সাথে কি বাকি মানগুলোর কোনো মিল আছে? না স্যার, নাই। ডিফারেন্স অনেক বেশি। অনেক বেশি না? তখন আমি যদি সূত্র, এটার মানে মিনের সূত্রটা কি, সবগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ। তাহলে একটা নাম্বার যদি হয় এত বড়, তাতে গড়ের উপর সে কিন্তু একটা বড় রকমের ইম্প্যাক্ট ফেলবে, তাই না? সে তো অ্যাভারেজটা বাড়িয়ে দিল। তো অ্যাভারেজ মানে কি, যে এমন একটা মান যে সবাইকে রিপ্রেজেন্ট করে। এখন সে হয়ে আছে হচ্ছে 50-60, কিন্তু বাকি সব মান হচ্ছে গিয়ে 5, 6, 7, 8, তো সে তার সাথে তো বাকিদের কোনো মিল নাই, তাই না? তাহলে কি এটা দিয়ে হচ্ছে আমি কোনো ডিসিশন নিতে পারবো? পারবো না। না। ঠিক আছে? যেমন আপনার ধরেন একটা বিজনেস আছে, হ্যাঁ, ধরেন আপনি ডেইলি হচ্ছে, ধরেন আপনি বার্গার বিক্রি করেন, এই টেক আউট অথবা হচ্ছে প্রীতমের মতো আপনার একটা বার্গার শপ আছে, তো আপনি ডেইলি হচ্ছে 5টা 10টা করে বার্গার বিক্রি করেন। একদিন আপনার একটা অর্ডার আসলো, 1000 বার্গার নিয়ে গেল আপনার কাছ থেকে। তখন আপনি গড় টর বের করে দেখলেন মানে আপনার প্রতিদিন এরকম প্রায় আহ, কত বলবো, 40টা 50টা করে সেল হয়েছে। এটা কি সত্য কথা? এটা সত্য কথা না। এটা দিয়ে তো আপনি কোনো বিজনেস ডিসিশন নিতে পারবেন না, আপনার প্ল্যান তো নষ্ট হয়ে গেছে। না, আপনার তো 40টা 50টা বার্গার সেল হচ্ছে, আপনি তো খুশি, হ্যাঁ আমার তো সেল ভালোই হচ্ছে, তাইলে আমার তো সেল খারাপ হচ্ছে না। তা আপনি তো নতুন করে মানে আপনার কোনো ইনোভেটিভ আইডিয়া থাকবে না তখন। বুঝতে পারছেন? ওই একটা আপনার খেলা নষ্ট করে দিছে। তো এই ধরনের প্রবলেম গুলো থেকে যখন আমরা বের হয়ে আসতে চাই, তখন আমরা এই মিডিয়ান ফাংশনটা ইউজ করি। এই মিডিয়ান ফাংশনটার থিওরিটা বলতে গেলে অনেক সময়ের দরকার, তাই আমি বলতে চাচ্ছি না। হ্যাঁ, হয়তোবা যদি সুযোগ হয় ক্লাসের শেষের দিকে হয়তো বলবো। ঠিক আছে? জাস্ট আপনি এতটুকু জেনে রাখেন, যখন আপনার তথ্য সারিতে এমন কোনো মান থাকবে যা এক্সট্রিম, অনেক বড়, তখন আপনি গড়পড়তা যে অ্যাভারেজের সূত্র ব্যবহার করেন সেটা ব্যবহার না করে আপনি সুন্দর মতো মিডিয়ান ব্যবহার করবেন। মধ্যমা, মিডিয়ান শব্দের অর্থ হচ্ছে মধ্যমা। ঠিক আছে? তো এই মিডিয়ান ফাংশনটা ইউজ করে আপনি কি করবেন, ড্র্যাগ ডাউন করে সবগুলো ডেটাকে সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বুঝতে পেরেছি? জি স্যার। ওকে ফাইন। ওই যে বলছিলাম না যে কিছু এক্সট্রিম ভ্যালু থাকলে ঘটনা কি দাঁড়ায়, আসেন কিছু এক্সট্রিম ভ্যালু খেলা দেখি। ধরেন এটাকে আমি একটু বড় ডেটা করে দিই, দেখছেন ঘটনা? পার্থক্যটা কি পরিষ্কার? এই মিডিয়ান আপনাকে দিচ্ছে হচ্ছে 588.52, মিল আছে এদের সাথে কোনো? কোনো মিল নেই। নাম্বারে না। কিন্তু মিডিয়ান কিন্তু আপনাকে এক্সাক্ট রেজাল্টটাই দিচ্ছে। ঠিক আছে না? জি স্যার। তাহলে কি আইডিয়া ক্লিয়ার সবার? এতটুকু পর্যন্ত আমরা যা যা শিখলাম আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে নাইস। বাকিরা কেউ কথা বলে না, আমার এক ভাই শুধু কথা বলেন আর কেউ কথা বলেন। আচ্ছা, এখানে শাই ফিল করবেন না কিন্তু কেউ, কারণ আমাদের কিন্তু প্রতিদিনই একসাথে দেখা না হচ্ছে। স্যার, আমরা শুনছি তো, আচ্ছা ঠিক আছে, শুনছি। ওকে ফাইন। এবার আমরা অ্যাডভান্স টুলের দিকে আস্তে আস্তে মুভ করতে থাকবো। এতক্ষণ যা শিখলাম কিছু বেসিক, কিছু ইন্টারমিডিয়েট লেভেলের পড়ালেখা হয়েছে। এবার আমরা ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্স এর দিকে চলে আসলাম। তার মধ্যে একটা টপিকের নাম হচ্ছে ফিল্টার। হ্যাঁ, ফিল্টার করা কি? ফিল্টার করতে তো আমরা সবাই ফিল্টার শব্দটার সাথে পরিচিত, তাই না? সবাই বা সবার বাসায় কম বেশি পানির ফিল্টার আছে। ফিল্টার মানে হচ্ছে ছাঁকুনি টাইপের কিছু একটা, যে আপনার যতটুকু প্রয়োজন ততটুকুকে রেখে আপনি বাকিগুলোকে সর্ট আউট করে দিচ্ছেন, মানে বাদ করে দিচ্ছেন।
হ্যাঁ, এই বিষয়টাকে আমরা বলতেছি ফিল্টারিং। ফিল্টারিং কোথা থেকে অন করতে পারি আমরা? প্রথমত হচ্ছে আমাকে ডেটাটাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ডেটাকে সিলেক্ট করতে হবে। ডেটা সিলেক্ট করার জন্য আমি কি করলাম, একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই। যদি আপনি কোনো ফাঁকা সেলের মধ্যে এসে যদি কন্ট্রোল এ প্রেস করেন, তাহলে আল্লাহর দুনিয়ার যত সেল আছে এখানে, ঠিক আছে, সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখানে কয়েক হাজার কোটি সেল আছে। একটা স্প্রেডশিটের ভিতরে কিংবা একটা এক্সেল শিটের ভিতরে কয়েক হাজার কোটি মানে সেল আছে, এরকম 18,000 কোটি মনে হয়, ঠিক এক্স্যাক্টলি, হ্যাঁ নাম্বারটা মনে নেই এখন। তো এরকম সেল আছে, হিউজ। তো সব সিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমার তো সব সিলেক্ট করার প্রয়োজন নেই। আর যেখানে আপনার ডেটা আছে সেখানে একটা সেলকে সিলেক্ট করে যদি আপনি কন্ট্রোল এ দেন, তখন যেই ডেটাগুলো যেখানে আছে শুধু সেই এরিয়াটাই সিলেক্ট হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই? কন্ট্রোল এস। আরেকবার একটু দেখাবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। বাইরে গিয়ে যদি আমি কন্ট্রোল এ প্রেস করি, মানে যেখানে কোনো ডেটা নাই, কন্ট্রোল এ, এ ফর অল, ঠিক আছে, তখন সব সিলেক্ট হয়ে গেল। আর যেখানে ডেটা আছে সেখানে গিয়ে যদি আমি কন্ট্রোল এ তে প্রেস করি, তখন যেখানে যেখানে ডেটা আছে মানে ওই এরিয়াটাই শুধু সিলেক্ট হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার আমি কি করব, আমি হচ্ছে গিয়ে ফিল্টার অন করব। ফিল্টার কোথায় কোথায় পাবো আমরা একটু দেখে নিই। ফিল্টার পাবো হচ্ছে এই যে হোম অপশনটা আছে, হোম অপশনের মধ্যে এই অংশটাকে আমরা বলি হচ্ছে রিবন। হ্যাঁ, তো এই রিবনের মধ্যে আবার এই যে ছোট ছোট যতগুলো ঘর আছে, এগুলো আইকন গুলো দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় অপশন। ঠিক আছে, তো এই অপশনের মধ্যে কি আমি পাচ্ছি এই যে ফিল্টার, দেখতে পেলাম সবাই ফিল্টার? দেখতে পেরেছি? জি স্যার। হুম, আচ্ছা। আবার ডেটা নামের এই যে অপশনটা আছে, সেখানেও আমি এই ফিল্টারটা পাবো। ক্লিক করি, দেখেন সবগুলোর পাশে উপরের যে আমার টাইটেলটা আছে কিংবা যে হেডলাইনটা আছে, হ্যাঁ, সেই হেডলাইনের মধ্যে এরকম একটা তীর চিহ্নওয়ালা আইকন দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা তাহলে বোঝা গেল ফিল্টার ওপেন হয়েছে। যদি আমি এটাকে আবার অফ করতে চাই, কি করব, আবার জাস্ট ফিল্টারে ক্লিক করব, এটা অফ হয়ে যাবে। এবার একটা শর্টকাট মনে রাখেন, শর্টকাট আমি বারবার বলবো যেন আপনার মুখস্থ হয়ে যায়। কি করবেন, সিলেক্ট করলেন না, সিলেক্ট করার পর কন্ট্রোল চাপ দিয়ে ধরেন, শিফট কে চাপ দিয়ে ধরেন, এল, এল তো এল ক্লিক করেন, এবার এল এ প্রেস করেন আর কি। তো তখন আপনার এই সেম ফিল্টার অপশনটা ওপেন হয়ে যাবে। সূত্র কি, মানে শর্টকাটটা কি আমাকে বলেন কেউ? কন্ট্রোল কন্ট্রোল শিফট শিফট এল। এল, মুখস্থ করেন, কন্ট্রোল কন্ট্রোল শিফট শিফট আর এল। এল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, শিফট। হ্যাঁ, ইউ আর ওয়েলকাম। এই শর্টকাট গুলো আমরা মুখস্থ করে ফেলবো। যত বেশি শর্টকাট আপনার মাথায় চলে আসবে, এমনি মুখস্থ হবে না, কাজ করতে করতে হবে আসলে। তো যত বেশি শর্টকাট মাথায় নিয়ে নেবেন, কাজ তত ফাস্টার ওয়েতে হবে। আর আমরা এক্সেল ইউজ করি কাজটাকে ফাস্টেস্ট ওয়েতে করার জন্য, তাই না? মানুষ যেটা করবে 2 ঘন্টায়, আমি করব 20 মিনিটে, তাইলে না বুঝলাম আমি খেলা জানি, নাহলে তো আমি খেলা জানি না। আচ্ছা, তাহলে যে ফিল্টার, ফিল্টার ওপেন হয়ে গেল। এখন ফিল্টারের কাজ কি, আসেন ফিল্টারের কাজ শিখি। ফিল্টার হচ্ছে এরকম, ধরেন হচ্ছে আপনার এখানে কি দেওয়া আছে, আমরা ডেটাটাকে একটু বোঝার চেষ্টা করি আগে। কিছু প্রোডাক্টের নাম দেওয়া আছে এবং প্রোডাক্টটা কোন কোন রিজিয়নে সেল হয়েছে সেই রিজিয়নের নাম দেওয়া আছে। এখন রিজিয়ন গুলো কি, ধরেন হচ্ছে ইস্ট, সাউথ, ওয়েস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে আবার মিড ওয়েস্ট, এরকম কিছু রিজিয়নে ভাগ করে দেওয়া হয়েছে। পুরো ধরেন একটা বিরাট এরিয়া, ধরেন বাংলাদেশ, বাংলাদেশের ওয়েস্ট রিজিয়ন দেওয়া হয়েছে, সাউথ রিজিয়ন দেওয়া হয়েছে, ওইখানে আবার অনেকগুলো এরিয়া আছে, হোয়াট এভার অল দোজ থিংস। আমরা শুধু জেনে নিলাম যে এরকম কিছু জায়গায় ভাগ করা আছে। এবং এই যে চেয়ার প্রোডাক্টটা ইস্ট রিজিয়নে, ধরেন রিতা নামের একজন সেলস রিপ্রেজেন্টেটিভ অথবা একজন সেলস ওম্যান, সে সেল করেছে এবং সে সেল করেছে হচ্ছে 16টা ইউনিট, সে সেল করেছে, মানে হচ্ছে 16টা চেয়ার সে সেল করেছে। তার টোটাল দাম ছিল ধরেন হচ্ছে 200 টাকা, কথার কথা।
হ্যাঁ, আর কস্ট অফ গুডস ছিল 100। যাক, এটা আবার আরেকটা কনসেপ্ট, দরকার নাই, জাস্ট এখানে ডেটা হচ্ছে এটা এরকম। এখন আপনি জানতে চান কিংবা হচ্ছে আপনার বস আপনাকে বলছে যে আপনি আমাকে বলেন তো দেখি রিতার এই মান্থলি ধরেন হচ্ছে এটা 1 মাসের রেজাল্ট, 1 মাসের ডেটা। রিতা এই মাসের কি পারফরম্যান্স করেছে? তখন আপনি সুন্দর করে ফিল্টার অপশনটা চালু করবেন। চালু করে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সবার নাম দেওয়া আছে, তাই না? দেখেন, যখন আপনি নেমে যাচ্ছেন সবার নাম দেখতে পাচ্ছেন। যখন আপনি রিজিয়নে ক্লিক করছেন সব রিজিয়ন গুলো চোখের সামনে আসছে। যখন প্রোডাক্টে গিয়ে ক্লিক করছেন সব প্রোডাক্টের সিরিয়াল আপনার সামনে আছে। এবার আপনাকে জিজ্ঞেস করা হচ্ছে রিতার কি অবস্থা? ক্লিক করেন। ক্লিক করার পর সবগুলো সিলেক্ট করা আছে তো আপনি জাস্ট এটাকে আগে সবগুলোকে আনসিলেক্ট করেন। তারপর হচ্ছে রিতাকে শুধু সিলেক্ট করেন, দেন ওকে দিয়ে দেন। তাহলে আপনি পেয়ে গেলেন কি ফিল্টার করে শুধু রিতার যেই ইনফরমেশন গুলো আছে সেগুলোকে আপনার সামনে তুলে ধরা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। সিমিলারলি তাহলে যদি আমি বলি যে এটাকে আমি পিছনে নিব কিভাবে, এই যে দেখেন ক্লিয়ার ফিল্টার ফ্রম নেম, ক্লিক করেন, আগের মতো হয়ে গেল। এবার আপনাকে যদি কেউ প্রশ্ন করে ইস্ট রিজিয়নের কি অবস্থা, তা আপনি কি করলেন? সিলেক্ট করলেন, ইস্ট রিজিয়নে ক্লিক করলেন, এন্টার দিলেন, মানে ওকেতে দিলেন, ব্যাস আপনার ইস্ট রিজিয়নে যে সমস্ত ডেটাগুলো আছে আপনার চোখের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা হলো। এখন আসি মাল্টিপল ফিল্টারিং কি পসিবল? যেমন ইস্ট রিজিয়নে তো হচ্ছে গিয়ে রিতা সেল করেছে, সাইফুল সেল করেছে, শিমুল সেল করেছে, আবার রিতাকে দেখতে পাচ্ছি, হোসেনকে দেখতে পাচ্ছি। আমার তো ইস্ট রিজিয়নের সবাইকে প্রয়োজন নাই, আমার শুধু ইস্ট রিজিয়নে রিতার কি অবস্থা সেটা জানা প্রয়োজন। আপনি এটাকে তো একবার ফিল্টার করেছেন, আবার এখানেও ফিল্টার অপশন ওপেন করেন, এই যে রিতাকে সিলেক্ট করেন, ওকে দেন, ব্যাস। তাহলে এখন আপনার কনক্লুশন কি দাঁড়াচ্ছে? ইস্ট রিজিয়নে রিতার পারফরমেন্স। এর আগের বার আমরা রিতার কি বের করেছি? শুধু রিতার পারফরমেন্স বের করেছি, সেটা যেই রিজিয়নেই হোক। কিন্তু এবার আরো স্পেসিফাইড করলাম ইস্ট রিজিয়নে রিতা কি পরিমাণ সেল করেছে। কথা কি ক্লিয়ারলি বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, ফাইন। ইন্টারেস্টিং না ব্যাপারগুলো? এখন এই যে ইনফরমেশনটা, এটা দেখে কিন্তু আমরা বুঝে গেলাম যে রিতার মান্থলি যেই সেল করেছে তার পারফরম্যান্সটা কি কেমন, যেটা দেখে আমরা বুঝে যাব, তাই না? আচ্ছা, এবার আরো কিছু কথাবার্তা বলি, এটা দিয়ে আরো কিছু কাজ করা যায়। যেমন হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে এই যে রিতা আছে, আচ্ছা ধরেন হচ্ছে রিজিয়ন নিয়ে কাজ করি, তাহলে আর বেটার হয়। রিজিয়নের মধ্যে দেখেন এই যে টেক্সট ফিল্টার্স, ঠিক আছে? টেক্সট ফিল্টার্স এর মধ্যে দেখেন এখানে আরো কিছু অপশন আছে। হ্যাঁ, যেমন এখানে ইকুয়ালস এ যদি আমি যাই, তখন আমি যদি এখানে কিছু একটা লিখি, যেমন হচ্ছে ধরেন হচ্ছে আমি কি লিখবো বলেন তো দেখি, ইস্ট, ওকে দিয়ে দিই, দেখেন শুধু ইস্ট আসছে। বুঝতে পারলাম? এভাবেও আপনি ফিল্টার করতে পারবেন। ঠিক তেমনি ভাবে এখানে আরো আছে, এগুলো হচ্ছে ডাজ নট ইকুয়াল, মানে আপনি যদি এখন এরকম করতে চান যে না আপনি সবগুলোই চাচ্ছেন শুধু ইস্টটা আসবে না, ডাজ নট ইকুয়াল টু ইস্ট, ঠিক আছে? তখন আপনি লিখে দেন ইস্ট, ওকে দেন। ইস্ট ছাড়া বাকিগুলোর রেজাল্ট আপনাকে দিচ্ছে, ওই একই রকম কথাবার্তা, মানে আগে যেটা করেছি জাস্ট লাইক দ্যাট। এবার একটু একটু ঘুরাই খেলাম আর কি ব্যাপারটা, বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, ফাইন। ফিল্টার নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই নাকি আছে? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি, শিওর। এখানে যদি আমি টোটালটা বের করি, যে টোটাল সবার এত সেল, আবার ইন্ডিভিজুয়ালি আমি একজনের রিতা টোটাল সেল কিরকম বা নিতা টোটাল সেল কিরকম, সবগুলো রিজিয়ন মিলিয়ে, মানে আমার সাব অনুযায়ী আসবে আবার টোটালটা আসবে, এক্ষেত্রে কিভাবে করতে হবে? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে যখন বলবো যে আপনি যদি ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স
তখন হচ্ছে আপনি আপাতত আপনাকে আমি এটা এটা দেখাই যে আপনি কি করবেন, ধরেন হচ্ছে রিতাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে ব্যাস এটা পেয়ে যাবেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি সূত্র বসায় আপনি হচ্ছে যোগটা করেন। বাট আমি এই প্রসিডিওরে আপনাকে আমি দেখাতে চাই আপনি এভাবে কাজ করবেন। আপনাকে আমি আরো স্মার্টেস্ট ওয়েতে কাজ করা দেখাবো, তবে তার জন্য আপনাকে wait করতে হবে আরো একটা কাজ। ঠিক আছে? আপনি সূত্র ব্যবহার করবেন, সবার সূত্র জাস্ট নাম থাকবে, আপনি সূত্র বসায় দিবেন, ব্যাস তার টোটাল সেলটা আপনার সাথে সাথে চলে আসবে। ফিল্টারিং এর প্রয়োজন নেই আপনার। ঠিক আছে? আমি একটা সূত্র দিলাম, দেন আমি আলাদাভাবে দেখতে ইন্ডিভিজুয়ালি জানতে পারলাম, আবার টোটালও জানতে পারলাম। এক্ষেত্রে মানে স্পেসিফিক কোনো ইয়ে আছে কিনা? হ্যাঁ আছে আছে, সবই আছে, সবই আছে, একটু ধৈর্য আচ্ছা, ধরুন। হ্যাঁ মানে আপনি এখানে দেখাতে যাচ্ছেন না, মানে এই 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 টপিকসে দেখাতে যাচ্ছেন না, না? আমি শেষ করতে পারবো না, সেটা অন্য একটা বড় টপিক। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে ফাইন। আমরা তো অনেক কিছু শিখবো, বুঝছেন ভাই, অনেক কিছু শিখবো। তখন গিয়ে আচ্ছা, দেখবেন যে আপনি তখন বলবেন যে কি শিখলাম, আগেরগুলো না শিখে এটা শিখলেই ভালো হতো। এটা শিখবো তো সবই, তাই না? কখন কোনটা কাজে লাগে বলা যায় না। তো তখন ওগুলা যখন শিখবো তখন দেখবেন যে কাজ একদম সহজ হয়ে গেছে। ঠিক আছে? ধৈর্য ধরেন, ইনশাআল্লাহুল আজিজ আমরা অনেক কিছু শিখবো। আচ্ছা, এই টপিকটা আমাদের তাহলে হয়ে গেল। এবার চলে আসছি সর্টিং এ। সর্টিং এর ব্যাপারটা কেমন? হ্যাঁ, সর্টিং এর ব্যাপারটা আরো অনেক ইন্টারেস্টিং। যেমন আপনাকে যদি আমি বলি যে আপনার এখানে কিছু ডেটা আছে, ডেটাগুলো আপনার কিভাবে সাজানো আছে, বড় থেকে ছোটতে সাজানো আছে, কিন্তু আপনি চাচ্ছেন এটা ছোট থেকে বড়তে সাজানো হোক, ডিসেন্ডিং টু অ্যাসেন্ডিং হোক। আপনি কি করবেন, জাস্ট সিলেক্ট করবেন ডেটাগুলোকে। তারপর হচ্ছে আপনি কি করবেন, সরি, এই যে সর্ট এন্ড ফিল্টার এই অপশনটাতে ক্লিক করেন। ক্লিক করার পর স্মলেস্ট টু লার্জেস্ট, ঠিক আছে, ক্লিক করেন। দেখেন আপনার এতক্ষণ ধরে যে ডেটা যেরকমই ছিল ছিল, এখন ডেটা কিন্তু ছোট থেকে বড়তে সাজানো হয়ে গেল। বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে। তো এবার যদি সেম কাজটাই করতে চাই লার্জেস্ট টু স্মলেস্ট এর ক্ষেত্রে, তাহলে কি করব, আবার ডেটাগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কি করব, এই যে এখান থেকে লার্জেস্ট টু স্মলেস্ট এ ক্লিক করে দিব, ব্যাস বড় থেকে ছোট ক্রমে সাজানো হয়ে গেল আমাদের ডেটাগুলো। ঠিক আছে? কিন্তু এবার যদি আমাদের এই প্রবলেমটার দিকে আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে ডেটার মধ্যে আগে ছিল শুধু ওয়ান সিরিজ অফ ডেটা, সেখানে শুধুই ছিল নাম্বার। আর এখন এখানে টু সিরিজ অফ ডেটা, এটা একটা সিরিজ, এটা আর একটা সিরিজ। এখানে টেক্সট আছে, এখানে কি আছে, নাম্বার আছে। তো আমি যদি বলি যে নাম্বারকে বড় থেকে ছোট ক্রমে সাজাবো, তখন আমার সিলেকশনটা কোথা থেকে শুরু হবে? তখন আমার সিলেকশনটা শুরু হবে নাম্বার থেকে। তখন আপনি দেখবেন যে এখানে স্মলেস্ট টু লার্জেস্ট এর অপশনটা আছে। আর যদি আপনি সিলেকশনটা এই যে লেটার মানে যেখানে টেক্সট আছে এখান থেকে টেনে ধরে করেন, তাহলে আপনি কি দেখবেন, এখানে সর্ট এ টু জেড, জেড টু এ হয়ে গেছে। বুঝতে পারলাম বিষয়টা? হ্যালো? স্যার প্রথমবার যেবার সিলেক্ট করছিলেন ওইখানেও তো ওইখানে মানে এই পাশেও তো দেখাচ্ছিল যে ওইটা সিলেক্ট হচ্ছে, ওইটা কি সিলেক্ট হচ্ছে আসলে নাকি হচ্ছে না, এটা সিলেক্ট হচ্ছে, বুঝিনি। কিন্তু অপশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন আপনি নাম্বার থেকে সিলেক্টটা করছেন তখন এটা আসতেছে স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট। ঠিক আছে? তো টেক্সটের বেলায় তো কোনো টেক্সট কি আপনি কি এ বি সি ডি এফ জি এইচ এগুলাকে কি আপনি কোনটা বড় কোনটা ছোট এভাবে নির্ণয় করা যায়? যায় না। না না। কিন্তু আপনার যদি এরকম মনে হয় যে না, নামের ক্রম অনুযায়ী সাজাবো, যার নামের লেটারটা মানে এ যার আছে সে সবার উপরেই থাকবে, যদি এরকম আপনি সাজাতে চান, তখন আপনার সিলেকশনটা হবে এইভাবে, মানে আপনার টেক্সটটা ধরে আপনি টেক্সটটাকে আগে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি নাম্বারের দিকে মুভ করবেন। তখন দেখেন আপনার আসতেছে সর্ট এ টু জেড, জেড টু এ। জাস্ট আপনি ক্লিক করেন এ টু জেড, তার মানে কি এ থেকে জেড পর্যন্ত যে লেটারটা সবার আগে আসার কথা সেটাই আসছে, যেমন সি, তারপর জে, তারপর কে, তারপর এম। বুঝতে পারলাম?
যদি কারোর নাম জেড দিয়ে হতো তাহলে তার নাম হতো সবার নিচে। ব্যাপারটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি আমরা? জি হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারছি। ওকে, নাইস। এবার আমরা যদি বলি যে ডেট, ডেট যেগুলো তারিখ, তারিখকেও কি ইয়া করা যায়, এরকম সর্ট করা যায়? আমরা বলবো হ্যাঁ যায়। জাস্ট আপনি ডেটাকে সিলেক্ট করেন, এই যে ওল্ডেস্ট টু নিউয়েস্ট, নিউয়েস্ট টু ওল্ডেস্ট। ঠিক আছে, আপনি জাস্ট ওল্ডেস্ট টু নিউয়েস্টে দেন, কারণ আমার প্রবলেমটা হচ্ছে ওল্ডেস্ট টু নিউয়েস্টের। আপনি ক্লিক করেন, দেখেন ওল্ডেস্ট থেকে নিউয়েস্টের দিকে চলে আসছে। বুঝতে পারলাম? 1 তারিখ কিন্তু অবশ্যই পুরানো, আরো পিছনের দিন। 6 তারিখ আরো লেটেস্ট, তাই না? কনসেপ্টটা উল্টা কিন্তু। বুঝতে পারলাম না সবাই? হ্যালো? স্যার আমার এখানে স্ক্রিনটা আটকে গেছে মনে হচ্ছে। স্ক্রিন ইয়ে হয়ে গেছে। স্ক্রিন কি হয়েছে দেখতে পাচ্ছেন না? স্ক্রিন ফ্রিজ হয়ে ডেটের গেছে। দেখতে সর্টটা পাচ্ছি দেখা কিন্তু যায়নি। কাউন্ট আচ্ছা পয়েন্টটা আচ্ছা, দেখা আমি যাচ্ছে। আমার স্ক্রিনটা আবার করে আমি আবারও আমার স্ক্রিনটা শেয়ার করছি। এখন দেখা যাচ্ছে? হুম? জি এখন ঠিক জি আছে। দেখা যাচ্ছে। জি এখন দেখা যাচ্ছে। হয়তো বা ইন্টারনেটে একটু প্রবলেম হয়েছিল, যার কারণে প্রবলেমটা হতে পারে। আচ্ছা যাই হোক, আমি আবারও দেখাই। সেটা হচ্ছে, আমি বলছিলাম যে আমরা ডেটটাকে, মানে ডেট যেই ডেট হিসাবে যেই আমার ইনফরমেশন যেগুলো আছে, যে ডেটাগুলো আছে, সেগুলো আমি পুরাতন থেকে নতুনের দিকে যাব। আমি জাস্ট একটু সিলেক্ট করলাম, এই যে ফিল্টারে ক্লিক করলাম, তারপরে এই যে ওল্ডেস্ট টু নিউয়েস্ট ক্লিক করলাম, ব্যাস আমার ডেটাটা পুরাতন থেকে নতুনের দিকে সাজানো হয়ে গেল। বুঝতে পেরেছি এবার? হ্যালো? হ্যাঁ বোঝা গিয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আমরা শিখব মাল্টিপল সর্টিং। হ্যাঁ, এটা খুব মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। সেটা কিরকম? যেমন আমরা চাই যে এখানে একটা একটা ট্র্যাক দেওয়া আছে, অথবা এইভাবে আমি আপনাকে বলি যে এখানে কিছু রেসারদের নাম দেওয়া আছে, তাদের রেসিং ট্র্যাকের নাম দেওয়া আছে, তারপর তাদের বয়স দেওয়া আছে, তারা কতটুকু সময়ের মধ্যে তাদের রেসটা কমপ্লিট করেছে সেটাও দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা চাচ্ছি যে সেটাকে সর্ট করব। আমি ডেটাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কি করলাম, এই যে কাস্টম সর্টে চলে যাব। কাস্টম সর্টে ক্লিক করার পর এরকম একটা অপশন বক্স আপনার সামনে আসলো। খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি একটা প্রবলেম এখন আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে এরকম, এখানে একটা হলুদ কালারের ডেটা দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছি তো, তাই না? নচন নিক নামের এক ভদ্রলোক, জি তার স্যার। বয়স হচ্ছে 26, সে 47.9 সেকেন্ড অথবা মিনিটে সে এটা শেষ করলো। আচ্ছা, এবার মানে এই ভদ্রলোক হচ্ছে একটু দুর্নীতি পরায়ণ। সে বলতেছে যে বিচার আচার যাই হোক, তাল গাছ আমার, আমাকে সবার উপরে রাখতে হবে, নাইলে আমি খেলবো না। ঠিক আছে, এখন কি করার? সেই যেহেতু এটার মালিক, সেই হচ্ছে আয়োজক, সেই হচ্ছে গিয়ে ফান্ডিং করেছে, সেই হচ্ছে এটা সবকিছুই তার, এখন কিছু তো করার নাই। হ্যাঁ, তো অর্গানাইজিং প্যানেল বাধ্য হয়ে তাকে কি করবে, সবার উপরে রাখবে। এখন কিভাবে করবে এটা? আমি এই যে দেখতেছেন সর্টেড বাই লেখা আছে, দেখতে পাচ্ছেন প্রথম কলামটা সর্টেড বাই, সেখানে একটা কালার আছে। তো আমি কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর বললাম যে নিক নামে যে ভদ্রলোক আছে সে কার আন্ডারে আছে, এই যে রেসার, সে তো রেসার তাই না, তার নাম, সে তো রেসার হিসাবে আছে তাই না? তো তাকে আমি বললাম যে হ্যাঁ, রেসারে তুমি খেয়াল করে দেখো তুমি কোনো সেলের মধ্যে কালার পাও কিনা, যার মধ্যে তুমি হলুদ কালার পেয়ে যাবা
তাকে তুমি রাখো টপে, অন টপ, অথবা তুমি তাকে অন বটমেও রাখতে পারো, কিন্তু সে যেহেতু টপে থাকতে চায় তো আমি তাকে টপে রাখলাম। ঠিক আছে, যে এখন আমি যাই ফিল্টার করি না কেন, যাই সর্ট করি না কেন, তাকে সে সবসময় উপরে রেখে দেবে। এবারে নতুন করে বাকিদেরটা করব, বললাম অ্যাড লেভেল। এখন আমি করব কি, বাকি যারা রেসার আছে তাদেরকে তুমি তাদের যে বয়স, সে বয়সের সাপেক্ষে তুমি তাদেরকে সম্মানিত করো, মানে যাদের বয়স বেশি তুমি তাদেরকে উপরে রাখবা। ঠিক আছে, তো আমি এইজ কে সিলেক্ট করে দিলাম, তারপর বললাম যে লার্জেস্ট টু স্মলেস্ট, ওকে দিয়ে দিচ্ছি। দেখেন তো কথার সাথে কাজের মিল হয়েছে কিনা। বলেছি যে নিককে রাখতে হবে সবার উপরে, তো নিক ভদ্রলোক হচ্ছে সবার উপরে, তারপর বাকি যারা আছে তাদের মধ্যে যার বয়স সবচেয়ে বেশি সে আগে, তারপরে যার পরে বয়স যার বেশি সে তারপরে, এভাবে সিরিয়াল ওয়াইজ সবাই চলে আসবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছি নাকি আবার বলবো? হ্যালো? স্যার কালারের ব্যাপারটা স্যার একটু বুঝতে আবার পেরেছি। রিপিট করলে ভালো হয়। অবশ্যই অবশ্যই অবশ্যই। সিলেক্ট করলাম ডেটাটাকে, হ্যাঁ, চলে গেলাম সর্ট, কাস্টম সর্টে। বলেছিলাম যেখানে কালার আছে তাকে রাখতে হবে সবার উপরে। তো এই যে সর্ট বাই এর মধ্যে এখন আমি আপনাকে আরেকটু স্পেসিফাইড করে বলি। কালার আমি যদি এই যে এখানে প্রতিটাই হচ্ছে একটা ভ্যারিয়েবল, তাই না? যেমন ডেট, রেস ট্র্যাক, রেসার, এজ, টাইম, এগুলো সবগুলো কিন্তু একটা ভ্যারিয়েবল, এবং এই সবগুলো ভ্যারিয়েবলের মধ্যে এই এই যে হলুদ কালারটা কিন্তু এই চারটা ভ্যারিয়েবলকে কভার করছে, তাই না? কিন্তু ডেটের মধ্যে জি যদি আমি যাই তখন তো হলুদ কালার পাচ্ছি না। কাজেই আমি যদি এখন তাকে ডেট ধরে যদি উপরে নিচে চাই পারবো না কিন্তু, কারণ আমি ওইখানে হলুদ নাই। তো আমি যদি যে কোনো একটাতে সিলেক্ট করি, যেমন হচ্ছে রেস ট্র্যাকে যদি সিলেক্ট করি, হ্যাঁ, তখন আমি দেখতেছি একটা হলুদ কালার এখানে আমি পাচ্ছি, এবং তাকে আমি বলতেছি যে তুমি এটাকে সর্ট করে উপরে রেখে দাও একদম, এবং তাকে বলো যে এখানে তুমি কোনো কালার পাও কিনা, যেমন সেল কালার, এবং নো কালারের মধ্যে দেওয়া আছে। আমি যদি ক্লিক করি দেখেন হলুদ কালার আছে, ক্লিক করলাম। তাহলে আমি কি বুঝাচ্ছি এখানে, যে তুমি দেখো রেস ট্র্যাকের মধ্যে এমন কোনো সেল পাও কিনা যার কালার হচ্ছে হলুদ, যদি তুমি পেয়ে যাও তাকে রেখে দাও সবার উপরে। ভাষাটা বুঝতে পারলাম? জি হুম। এবার বাকিদেরকে সর্ট করব। ধরেন হচ্ছে আপনি আবার অ্যাড লেভেল দিবেন, অ্যাড লেভেল দেওয়ার পর এবার বলতেছেন যে এবার রেসারদের নাম ধরে ধরে আমি সর্ট করব। ঠিক আছে, তো রেসারদের মধ্যে যাদের নাম এ থেকে জেড এর মধ্যে উপরে আছে তারা ওইভাবে হবে। আবার এ থেকে জেড এর মধ্যে খেয়াল করে দেখেন, যেমন এখানে আছে নিক আছে কয়টা, 1 2 3, তিনজন, তাই না? তো নিক তো তাহলে সব একসাথে থাকবে এখন থেকে, শুধু এই ভদ্রলোক বাদে। তারপর দেখেন লোগান, লোগান একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, সব লোগান একসাথে থাকার কথা, কিন্তু এর মধ্য থেকে যাদের বয়স বেশি তাকে আমি উপরে রাখবো। তার জন্য আমি আবারও অ্যাড লেভেলসে দিলাম, দেওয়ার পর এখান থেকে দিলাম হচ্ছে এইজ কে সিলেক্ট করে, তারপর বলতেছি যে সেটা হবে লার্জেস্ট টু স্মলেস্ট। তাহলে এখন আমার ঘটনাটা কি দাঁড়াবে, যেই ভদ্রলোকের সেলের মধ্যে হলুদ কালার আছে সে থাকবে সবার উপরে। তারপর সর্ট কি করবে, মানে যে দেন বাই, রেসারকে কোন একটা রেসার, মানে রেসারদেরকে সে নিবে, এবং সেই রেসারদের মধ্যে যার নামের অক্ষর সবার আগে তাকে সে সবার উপরে স্থান করে দিবে। এখন একই নামে যদি কেউ হয়, হ্যাঁ, ধরেন একই লেটার দিয়ে শুরু এমন যদি হয়, তখন যার বয়স বেশি তাকে উপরে রাখবে, যার বয়স কম তাকে নিচে রাখবে। বুঝতে পারলাম, এই বিষয়টা বুঝতে পারলাম। জি হ্যাঁ, বুঝে আসছে। এবার ওকে দিয়ে দেই, দেখেন কথার সাথে কাজের মিল আছে।
নিক ভদ্রলোককে সবার উপরে রাখা হয়েছে যথারীতি, কারণ লোগান সবাইকে রাখা হয়েছে একসাথে, কারণ সবার নামের শুরু এল দিয়ে, এবং যার বয়সটা বেশি তাকে রাখা হচ্ছে সবার উপরে, ক্রমান্বয়ে যারা জুনিয়র তারা আসছে। দেখেন নিক 2টা, ভদ্রলোক ছিল নিক নামে 3টা, ওই যে ভদ্রলোক পার্সিয়ালিটি করে সবার উপরে চলে গেছে, আর এই 2জন অসহায় মানুষ, তাদের মধ্যে যে বড় তাকে উপরে রাখা হয়েছে, যে ছোট তাকে নিচে রাখা হয়েছে। ব্যাপারটা কি ক্লিয়ারলি বুঝতে পারলাম? হ্যালো, বোঝা গেছে। ওকে ফাইন, ঠিক আছে। এখন টপিকটা শেষ করার আগে আমাদের সময় আছে আরো 10 মিনিট। ইনশাআল্লাহ আজিজ আমরা আরেকটু বেশি সময় নিয়ে আজকে পড়বো। হ্যাঁ, তবে তার আগে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে অথরিটি থেকে আমাকে একটু আগে একটা নোটিফিকেশন দিয়ে দিল, সেটা হচ্ছে আপনারা যারা পেমেন্ট করেননি কিংবা হচ্ছে যারা পরবর্তীতে ক্লাস কন্টিনিউ করতে চান, আমি জানি না আপনাদের ক্লাসটা কেমন লেগেছে, আজকের ক্লাসটা তো ফ্রি ছিল সবার জন্য। তো আপনাদের যে ক্লাসটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি কন্টিনিউ করতে চান, তখন হচ্ছে আপনারা কাইন্ডলি হচ্ছে আমাদের যে ফেসবুকে নক করতে পারেন, আমাদের পেজে নক করতে পারেন, এবং তারাও আপনাদের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, বাদ বাকি কথা সেখানেই হবে আপনাদের অথরিটির সাথে, আমি আর এ ব্যাপারে কিছু জানি না। ঠিক আছে, বুঝতে পারলাম সবাই? আর আজকের যে ভিডিওটা, সেটা হচ্ছে যারা যারা হচ্ছে এনরোলড হয়ে যাচ্ছেন তাদেরকে হচ্ছে মেইল করে দেওয়া হবে, এবং এই যে ফাইলটা, এক্সেল ফাইলটা, এটাও আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, তাতে আপনারা ভিডিওটা দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু মনে থাকবে না। ব্যাপারটা কি ক্লিয়ারলি বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা টপিকে ফিরে আসি। টপিকটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্সটা একটু ধীরস্থির ভাবে পড়তে চাচ্ছি। রেফারেন্সটা এত ইম্পর্টেন্ট যে এইটা না বুঝলে সামনের দিনে যখন আমরা আরো অ্যাডভান্সের দিকে মুভ করব, সেখানে গিয়ে আমাদের ঝামেলায় পড়তে হতে পারে। কাজেই রেফারেন্সটা আমি আগামী দিনের জন্য রেখে দিচ্ছি, কারণ সময় লাগবে, এটা খুব আস্তে আস্তে ধরে ধরে বুঝাতে চাই। ঠিক আছে, কিছু কনসেপ্ট এটা আপনারা জানেন, বাট কিছু কনসেপ্ট আপনাদেরকে আমি ধরে ধরে বুঝাতে চাই। তো এটা না করে আপনাদেরকে আরেকটা ম্যাজিক্যাল টুল সম্পর্কে আইডিয়া দিই, তার নাম হচ্ছে টেবিল। ঠিক আছে, এই টেবিলের ঘটনাটা আসলে কি? আপনি এতক্ষণ ধরে কি করেছেন? ফিল্টারিং করেছেন, সর্টিং করেছেন। এই টেবিল দিয়ে এই কাজটা করা যায়। টেবিলের ব্যাপারটা আরেকটু অ্যাডভান্স। ঠিক আছে, তো টেবিল কিভাবে করব? জাস্ট আমি ডেটাটাকে আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, তারপর আমি টেবিল অন করব। টেবিল কোথায় আছে? সরি, এই যে টেবিল আছে, দেখতে পেলাম? জাস্ট ক্লিক করেন। ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা সিলেকশন আপনাকে দেওয়া হয়েছে এবং এরকম একটা বক্স আপনার সামনে আসছে। সেখানে আপনাকে কি বলছে? বলছে where is the data for your table, মানে আপনার ডেটাটা কত থেকে, মানে কোন এরিয়া থেকে কোন এরিয়ার মধ্যে আছে, কোন সেল থেকে কোন সেল পর্যন্ত এটা বিস্তৃত। তো এটার একটা দেওয়া আছে, এবং আপনাকে বলছে my table has headers, মানে আমার টেবিলটার একটা হেডার, একটা শিরোনাম আছে, এটা টিক চিহ্ন দেওয়া আছে বাই ডিফল্ট। ঠিক আছে, আপনি ওকে দিয়ে দেন। সাথে সাথে আপনার হেডারের মধ্যে ওই যে আইকনটা মনে আছে ফিল্টারিং এর, ফিল্টারিং যখন অন করেছিলাম তখন আইকনটা যেটা ছিল জাস্ট লাইক দ্যাট, ওরকম একটা আইকন আমরা দেখতে পাচ্ছি। কি একই রকম না? জি। একই রকম। জি স্যার। এবার ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর, এখন ব্যাকে কিভাবে গেলাম? কন্ট্রোল জেড দিয়ে গেলাম। জানেন তো সবাই এটা? আন্ডু, আন্ডু তো সবাই জানেন তাই না? জানেন না কে কে বলেন তো দেখি? আমি জানি না। কন্ট্রোল জেড দিয়ে আমরা পিছনে ব্যাক করতে পারি। ওকে ফাইন, আমি আপনাকে দেখাই। 1 2 3 4 5 এভাবে আমরা ধরেন ইনপুট করছি ডেটা। আমি এখন পিছনে যেতে চাই, কারণ হচ্ছে ওফ আমি এটা ভুল করে ফেলেছি। আমি কি ভুল করেছি? আমি হচ্ছে এখানে একটা সেলকে ইনপুট না দিয়ে আমি জাম্প করে আরেকটা সেলে চলে গিয়েছি।
তো আমি পিছনে যেতে চাই, পিছনে চলে যেতে চাই, হ্যাঁ, যে ব্যাক টু দ্য পাস্ট ওই মুভির মতো। তো আমি দিব কি কন্ট্রোল জেড। যতবার কন্ট্রোল জেড দিচ্ছি আমি পিছনে ব্যাক করছি। আবার মনে হলো উফ, আমি একটু বেশি পিছনে চলে এসেছি। ঠিক আছে, আমার বাবা মা ঝগড়া করছিল, তাদের ঝগড়া মীমাংসা করতে এসেছিলাম, মানে অতীতে চলে এসেছিলাম, দেখলাম যে তারা জন্মই নেই নেই এখন। ঠিক আছে, এরকম একটা ঘটনা ঘটে গেল। তখন আমার তো আবার শর্টকাট ইউজ করতে হবে, সেটাকে আমরা বলবো রিডু। তো তখন দিচ্ছি হচ্ছে কন্ট্রোল ওয়াই। বুঝতে পারলাম? যদি পিছনে যেতে চাই স্টেপ বাই স্টেপ কি ইউজ করব? কথা বলে না। জেড। কন্ট্রোল জেড, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আর যদি আবার সামনের দিকে যেতে চাই কন্ট্রোল ওয়াই। কন্ট্রোল ওয়াই। এক্স্যাক্টলি। ধরেন আপনি ভুলে গেছেন, কোনোভাবেই আর মনে পড়ছে না, আরে কি যে বলেছিল জানি, মনেই পড়তেছে না। এত প্যানিক হওয়ার কিছু নেই। সুন্দর মতো দেখেন উপরে দুইটা তীর চিহ্ন আছে। যদি আপনি এই যে এখানে ক্লিক করেন, দেখেন এখানে অলরেডি কিন্তু এখানে শর্টকাটটা দেওয়া আছে, দেখেছেন? কন্ট্রোল জেড ক্লিক করেন, ওই সেম কাহিনী। আবার এখানে ক্লিক করেন, সেম কাহিনী। না সামনের দিকে যাচ্ছে পিছনের দিকে যাচ্ছে, আনডু অ্যান্ড রিডু। ক্লিয়ার? কথা কি মানে বুঝা গেছে না ভেজাল আছে? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা আবার আমাদের টপিকে ফিরে আসি। টপিকটা কি? টপিকটা হচ্ছে এরকম যে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি দেখেছি যে আমরা ওই যে টেবিল অন করেছি, ইনসার্টে গিয়ে তারপর টেবিলে প্রেস করেছি, আমাদের কি চলে এসেছে, টেবিল ওপেন হয়ে গেছে। কিন্তু আমরা একটা শর্টকাট ইউজ করতে চাই, আমাদের কাজটাকে আরেকটু ফাস্টার ওয়েতে করব। কন্ট্রোল টি। কি বললাম শর্টকাটটা? কন্ট্রোল টি। টি দিয়ে টেবিল, মনে থাকবে না? একদম মনে, কথা বলে না। কন্ট্রোল টি। মনে হ্যাঁ, থাকবে। মনে থাকবে। ওকে, আমার রেসপন্স করতে হবে। হ্যাঁ একদম মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, কন্ট্রোল টি মনে থাকতেই হবে। আচ্ছা, তো এই কন্ট্রোল টি যখন আমরা ইউজ করলাম তখন আমাদের কি বলছে, মাই টেবিল হ্যাজ হেডার্স। এখানে যদি আমি টিক চিহ্নটাকে উঠিয়ে দেই তখন এক্সেল বুঝলো যে আমার কোনো শিরোনাম নাই, আমি শিরোনামহীন। তখন আমি ওকে দিয়ে দিব, ওকে দেওয়ার পর সে নিজের থেকে আমাকে একটা শিরোনাম দিবে। বুঝতে পারলাম? এবং আপনি চাইলে এখানে হচ্ছে আপনি পরবর্তীতে হচ্ছে ধরেন আপনার নাম লেখেন, যা খুশি তা লেখেন, ইট ডাজন্ট ম্যাটার। কথা কি ঠিক না ভেজাল আছে? না, ভেজাল নাই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আবারও পিছনে চলে যাচ্ছি এবং আমি সুন্দর মতো কন্ট্রোল টি ব্যবহার করে ওকে দিয়ে দিলাম, ব্যাস আমার টেবিল ওপেন হয়ে গেল। কাজটা কি? কাজটা হচ্ছে ওই যে সর্টিং করা যেত, ফিল্টারিং করা যেত, সবকিছুই এখানে পসিবল। একই টেবিলের মধ্যে সব পসিবল। এই যে ফিল্টার করা যায়, দেখা গেছে? এই ফিল্টার করেছিলাম না একটু আগে, 15-20 মিনিট আগে এই ফিল্টারটা আমরা দেখেছি। এই যে সর্টিং এর অপশন দেখেছি। তো এখন বলবেন যে ভাই তাহলে নতুন কি এটার মধ্যে আছে? আপনি বলতেছেন এটা ম্যাজিক্যাল, কিন্তু ম্যাজিকের কি আছে? সেটা পুরান কাহিনী। ওই দুইটা একসাথে আছে এই জন্য আপনি বললেন এটা ম্যাজিক্যাল। না না না, এই ম্যাজিক আমি দেখতে চাই না। না, আপনাকে আমি এই ম্যাজিক দেখাবো না। ঠিক আছে, আপনার জন্য একটা মজার ম্যাজিক আছে, সেটা হচ্ছে এই, আপনি যখন এই টেবিলটাকে অন করছেন তখন আপনি ডিজাইনে চলে যান। ডিজাইনে চলে যাওয়ার পর আপনি দেখবেন এখানে ইনসার্ট স্লাইসার নামে একটা অপশন আছে। কি আছে? ইনসার্ট স্লাইসার। ক্লিক করেন। ক্লিক করার পর দেখবেন আপনার সামনে একটা নতুন বক্স এসেছে। সেই বক্সের মধ্যে আপনি পাবেন সবগুলো নাম যা আপনার হেডারের মধ্যে আছে। এবার আপনার বস আপনাকে বলছে যে আপনি আমাকে ইস্ট রিজিয়নের ঘটনাগুলো দেখান। না, আপনি আমাকে রিজিয়ন ওয়াইজ ফিল্টার করে দেখান। আপনি যদি বসে বসে এখানে বসে বসে মানে গুটিয়ে গুটিয়ে একটা একটা করে বের করতে থাকেন তাহলে এটা কি বেশ বোরিং লাগবে না? তাহলে মিটিং এ আছেন, আপনাকে বলছে ইস্ট রিজিয়নের কাহিনী দেখান, তা আপনি বলতেছেন এই যে দাঁড়ান স্যার একটু দাঁড়ান, আমি ফিল্টারটা অন করে নিই, তারপর হচ্ছে এখানে ইস্টটাকে সিলেক্ট করে তারপর ওকে দিচ্ছি, বাস ইস্ট আসছে। হ্যাঁ আসছে, ঠিক আছে, বাট আমাকে তো স্মার্টার হইতে হবে ব্যাপারটা নিয়ে। আপনি কি করলেন? ইনসার্ট স্লাইসারে ক্লিক করলেন,
রিজিয়ন অপশনটাকে ক্লিক করলেন এবং ওকে দিয়ে দিলেন, দেখলেন আপনার সামনে এরকম একটা বক্স আসছে, হ্যাঁ, একটা সুইচ বক্সের মতন একটা। ক্লিক করেন ইস্ট, ও মাই গড, ইস্টের ডেটাগুলো আছে। সাউথে ক্লিক করেন, সাউথের ডেটা আসছে। ওয়েস্টে ক্লিক করেন, ওয়েস্টের ডেটা আসছে। আপনাকে বস বলছে না আমি শুধু ওয়েস্টের ডেটা দেখে স্যাটিসফাইড না, আপনি আমাকে ইস্ট এবং ওয়েস্ট দুটোটাই দেখান। ঠিক আছে, সুন্দর মতো ইস্ট এবং ওয়েস্ট কে সিলেক্ট করার জন্য একটা তো সিলেক্ট করাই আছে, আর এটাকে সিলেক্ট করার জন্য কন্ট্রোল চাপ দিয়ে ধরেন এবং ইস্ট কে ক্লিক করেন, ব্যাস আপনার সামনে ডেটা চলে আসলো এবার ইস্ট এবং ওয়েস্টের। কথা কি ঠিক না? ইস্ট এবং ওয়েস্টের কিভাবে আসছে আরেকবার একটু দেখ। শিওর শিওর দেখাবো। সবগুলো সিলেক্ট করা আছে, সবগুলো নীল কালারের আছে, তার মানে সবগুলো ডেটাই এখন আমার সামনে ভিজিবল। আমি যদি ইস্ট কে সিলেক্ট করি, ইস্টের ডেটা আসবে। যদি আমি মিড ওয়েস্ট কে সিলেক্ট করি, মিড ওয়েস্টের ডেটা আসবে। মানে ইস্ট এবং ওয়েস্ট মানে মাল্টিপল সিলেকশন যদি করি, একটা তো সিলেক্ট করাই আছে, আপনি জাস্ট কন্ট্রোলটাকে চাপ দিয়ে ধরে রেখে অন্য আরেকটা বাটনে ক্লিক করেন, ব্যাস তার মানে কি দুইটা সিলেক্ট হয়ে গেল। এবার আরেকটা সিলেক্ট করতে চাচ্ছেন, আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরেন, সাউথে ক্লিক করেন, ব্যাস। তাহলে মিড ওয়েস্ট বাদে বাকি যেই রিজিয়ন গুলো আছে সেগুলোর ডেটা আপনার সামনে দেখা যাচ্ছে। কি বলেন, ঠিক আছে না? জি স্যার। তো কথা কি মানে এটা কি পারা যাবে না পারা যাবে না? যাবে। এক্স্যাক্টলি যাবে। এখন আপনি যদি বলেন যে ভাইয়া তাহলে কি মাল্টিপল স্লাইসার আনা সম্ভব? অবশ্যই সম্ভব। অপশনে যান, অপশনে যাওয়ার পর এই যে স্লাইসার আছে, আপনি এখান থেকে ধরেন কোনটা আনবেন, ধরেন হচ্ছে এবার আপনি এই যে ধরেন হচ্ছে ইয়ম 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 এই যে নামগুলোকে সিলেক্ট করেন, ওকে দেন, বাস নামের স্লাইসারও আপনার সামনে চলে আসলো। ঠিক আছে, এই যে এতগুলো রিপ্রেজেন্টেটিভ আপনার সামনে আছে, তো আপনার হচ্ছে এই তিনটা রিজিয়নের ডেটা আপনি সিলেক্ট করেছেন। এবার আপনি হচ্ছে হোসেনের ঘটনা দেখতে চান, তো দেন হোসেনকে ক্লিক করে দেন, তাহলে হচ্ছে এই তিন রিজিয়নের জন্য হোসেনের পারফরমেন্স আপনার সামনে পরিষ্কার। আপনার বস বলছে না হোসেনেরটা বুঝলাম, এবার আপনি আমাকে আহ, সাইফুলেরটা দেখান, তো সাইফুলেরটা ক্লিক করেন, দেখেন সাইফুলের রেজাল্ট এসে পড়ছে আপনার সামনে। এবার আপনি বলতেছেন যে না আমার হচ্ছে দুইজনেরটা লাগবে, সাইফুল এবং হোসেন দুটোটার অবস্থার কি, দুইটাই ফাঁকিবাজ, দেখি তারা কি করছে। তো আপনি সাইফুল এবং হোসেনকে সিলেক্ট করেন, কন্ট্রোল এবং সিলেকশন দুইটা একসাথে করেন, বাস আপনার সামনে দুইটা চলে আসলো। তাহলে ব্যাপারটা কি আরো মজার হইলো না? ব্যাপারটা আরো ডাইনামিক ওয়েতে করলাম না? আরো ইন্টারেস্টিং ওয়েতে হয়ে গেল না? কি বলেন? জি। জি। ডেটা প্রেজেন্ট করা এখন কি মানে কঠিন না সহজ? এখন পর্যন্ত তো সহজ। হ্যাঁ, পারলে সহজ, না পারলেই কঠিন লাগে, তাই না? এখন আপনারা পারেন এজন্য সহজ। ঠিক আছে, জি স্যার। ওকে ফাইন। তাহলে আজকের টপিক এতটুকু পর্যন্তই। আজকে আর সামনের দিকে আগাতে চাচ্ছি না। এই রেফারেন্স নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। ইনশাআল্লাহুল আজিজ কালকে আপনাদের সাথে আবার দেখা হবে এবং আমরা এই টপিকটা খুব মনোযোগ দিয়ে দেখব। ঠিক আছে, সময় নিয়ে আস্তে আস্তে দেখব। ঠিক আছে, ওকে স্যার। ওকে। তাহলে এই যে এতটুকু পর্যন্ত করলাম, এতে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, নাই, ক্লিয়ার। ক্লিয়ারলি বুঝতে পেরেছি? হ্যাঁ, এটা আমরা কষ্ট সার্থক। ঠিক আছে, তাহলে আজকে তাহলে এতটুকুই নাকি, কি বলেন? জি। ওকে ফাইন। তাহলে ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। করোনার প্রাদুর্ভাবটা এখন অনেক বেশি। আমি সবসময় আপনাদেরকে নিজেদেরকে সেফ রাখার জন্য কিংবা হচ্ছে যতটুকু প্রিকশন আপনারা নিতে পারেন নিয়ে চলাফেরা করেন, সুস্থ থাকেন। তার অনেক করণীয় আছে। ঠিক আছে, সুস্থ থাকার চেষ্টা করেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আগামী ক্লাস আপনাদের সাথে দেখা হবে আমার। ঠিক আছে, নেক্সট ক্লাসটা কি কাল হবে? হ্যাঁ ক্লাস ক্লাস কালকেও হবে। ডেইলি 6 দিন মানে টানা 6 দিন ক্লাস হবে আমাদের। আমরা আচ্ছা। সমাধানের আগে ওই 11 তারিখ আমাদের লাস্ট ক্লাস হবে। সমাধানের আগে আমাদের এই কোর্সটা শেষ হয়ে যাবে। ঠিক আছে,
আচ্ছা, এটা এই কোর্স নিয়ে, কোর্সের ব্যাপারটা নিয়ে আপনাদের কারো কোনো ডাউট আছে, কোনো প্রশ্ন আছে? এই বিষয়টা আমি বুঝি নাই, কিভাবে পরিচালিত হবে, কিভাবে কি বিষয় আসলে, এটা কি কারো কোনো প্রশ্ন আছে? কোনো এক্সাম কি নেওয়া হবে? কোনো এক্সাম টাইপ কি নেওয়া হবে? এক্সাম নিব না, তবে একটা পরীক্ষা থাকবে ছোট। কোনটা ভালো লাগে, এক্সাম, পরীক্ষা বলতে কি একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে, এটা আপনারা অবশ্যই করবেন, করলেই হচ্ছে আচ্ছা মাথাটা, মানে হচ্ছে মরার আগে একবার একটু মুখে দেখবেন না কেমন লাগে। ঠিক আছে, একটু যদি নিজেরা মাথাটাকে যদি একটু না খাটান, তাহলে তো আপনি কি শিখলেন এটা জাজ করতে পারবেন না। এই আপনার ছোট্ট একটা অ্যাসাইনমেন্ট দিব, অ্যাসাইনমেন্টটা বেশ সহজ হবে, আপনারা পারবেন। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? না তবে স্যার। অ্যাসাইনমেন্ট নিয়ে বদার্ড হবেন না, যে অ্যাসাইনমেন্ট না দিতে পারলে না জানি কি হয়, ওগুলো বাদ দিয়ে দেন না। শিক্ষার জন্য আসছে, ঠিক আছে, শিখবেন স্বতঃস্ফূর্তভাবে, নিজের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য, নিজের ভালো লাগার জন্য শিখবেন। যেটাকে ভালোবাসতে হবে, আদারওয়াইজ যেটা নিয়ে জীবনে কিছু করতে পারবে না। এটাই চিরন্তন সত্য কথা। যেটাকে ভালোবাসেন, ঠিক আছে, যেটা নিয়ে খেলার চেষ্টা করেন, তাহলে দেখবেন, মানে আমি এখানে নীতি কথা বলছি, নিজের জীবনের হয়তো অত বাস্তবায়ন হয় নাই, কিন্তু এটাই সত্য কথা। আমি যত এটা বাস্তবায়ন করতে পারবো আমার জীবনে, আমি তত সামনের দিকে এগিয়ে যাবো। আর একটা কথা আপনাদেরকে বলি, যেটা নিয়ে যারা খেলতে জানে তাদের ঘুরে তাকানোর মতো কোনো অবকাশই নেই। তাদের তাদের পিছনে ক্যারিয়ার ছুটবে। কেন? কারণ সামনের দিন কিন্তু এআই, সামনের দিন না, এআই শুরু হয়ে গেছে। এআই এর যে রিভলিউশন, এআই এর যে জামানা, এটা কিন্তু শুরু হয়ে গেছে। এখন সব এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? ডেটা, তাই না? তো ডেটা নিয়ে কাজ করা শিখেন। ইনশাআল্লাহ আজিজ, আপনাদের ক্যারিয়ার নিয়ে কারো ভাবতে হবে না। আমি জানি না এখানে কে স্টুডেন্ট আছেন বা কে কি করছেন, আমি জানি না, হয়তো এখানে আমার চেয়ে অনেক বিজ্ঞ, অনেক প্রাজ্ঞ লোক আছে। হ্যাঁ, আর যারা স্টুডেন্ট আছেন তারা হয়তো তাদের থেকেও অনেক ভালো ভালো কিছু শিখতে পারবেন। ওনারা হয়তো শেষ ক্লাসের দিকে হয়তো আমরা কিছু একটা ডিসকাশন করবো, ওনাদের ক্যারিয়ার নিয়ে আপনার কিছু শুনতে পারবেন। হ্যাঁ, আবার আপনার যারা স্টুডেন্ট আছেন তারা কিছু যদি থেকে থাকেন আর কি এখানে, তাহলে হচ্ছে তারাও এখানে বলতে পারবেন আমার কি জানা দরকার, আমি কিভাবে সামনের দিকে এগিয়ে যাবো। হ্যাঁ, আপনাদের প্রশ্নগুলোও সেখানে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, আর কোনো প্রশ্ন? ওকে। আর কোনো যে- সম্ভবত নেই। তাহলে আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।